আচ্ছা, আমাদের কোর্স মূলত কম্পিউটার এইডেড ড্রয়িং। হ্যাঁ, তো এই কোর্স তোমাদের সেকেন্ড ইয়ারেও আছে এবং থার্ড ইয়ারেও আছে। 2 ইয়ারে থাকার কারণ হচ্ছে যে তোমরা জানো যে আমরা সিলেবাস কন্টিনিউ মডিফিকেশন করছি। তো থার্ড ইয়ার পর্যন্ত পুরাতন একটা সিলেবাসে আগাচ্ছে এবং সেকেন্ড ইয়ার যারা আছো তারা নতুন আরেকটা সিলেবাসের আঙ্গিকে আগাচ্ছ। তো এক্ষেত্রে আমরা এটাকে মনে করেছি যে কম্পিউটারের একটা কোর্স তো আমরা 2-1-এ পড়িয়ে থাকি প্রোগ্রামিং। তোমরা থার্ড ইয়ার সেকেন্ড ইয়ার সবাই শেষ করেছো সে কোর্স। এরপরে 2-2-তে যেন কম্পিউটার রিলেটেড আরেকটি কোর্স থাকে, তাতে কম্পিউটারের সাথে সেমিস্টার ওয়াইজ ইনভলভমেন্টটা থাকলো। এটাই হয়তো স্যারদের প্ল্যানিং ছিল। যাই হোক, আমাদের কোর্স হচ্ছে কম্পিউটার এইডেড ড্রয়িং। হ্যাঁ, তো কম্পিউটার এইডেড ড্রয়িংকে কখনো কখনো আমরা ক্যাড বলি। হ্যাঁ, CAD। তো ক্যাড এবং কম্পিউটার এইডেড ড্রয়িং দুটো কিন্তু একটু আলাদা জিনিস। তো আমরা একটু যদি দেখাই, তোমরা তো সবাই আমাকে শুনতে পাচ্ছ, তাই না? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। যদি ইন্টারাপশন হয়, মানে শুনতে না পাও, তাহলে আমাকে একটু অনেক সময় হয় কি কথা বলতে থাকি, নেটওয়ার্ক ডিসকানেক্ট হয়ে যায়, বোঝা যায় না। এনিওয়ে, তাহলে কম্পিউটার ক্যাড বলতে মূলত আসলে কম্পিউটার এইডেড ডিজাইনকে বোঝায়। হ্যাঁ, তাহলে কি পার্থক্য কম্পিউটার এইডেড ডিজাইন আর কম্পিউটার এইডেড ড্রয়িং? তো মূলত ডিজাইন বলতে একটা কমপ্লিট প্যাকেজ। যেমন ধরো, তুমি তোমার বাড়িতে দুতলা একটা তোমার জায়গাতে জমিতে দুতলা একটা বাড়ি করতে চাও। তো তুমি কিছু ক্যালকুলেশন করলা এরকম যে দুতলাতে কয়জন লোক থাকবে, কি কি ধরনের লোড আসতে পারে, এই সমস্ত ক্যালকুলেশন করে তুমি একটা কলামের একটা সাইজ বের করলা যে হ্যাঁ, 10 ইঞ্চি বাই 10 ইঞ্চির কলাম, কংক্রিট কলাম ব্যবহার করলে আমার এই লোডগুলো নিতে পারবে। তো এটা তুমি একটা ডিজাইন করলে, হ্যাঁ, একটা কলামের যে ডিজাইন হয়ে গেল। এরপরে তোমাকে নিশ্চয়ই এটা ড্রয়িং করতে হবে যে 10 ইঞ্চ বাই 10 ইঞ্চ একটা কলাম, তাহলে এটা দেখতে কেমন হবে, বা সেটা যদি স্কোয়ার শেপের হয়, তো সেই ড্রয়িং তোমাকে করতে হবে এবং সাথে সাথে কি ম্যাটেরিয়াল ওখানে ব্যবহার করবা, এই মূলত কমপ্লিট প্যাকেজ একদম প্রথম থেকে অ্যানালাইসিস করে ক্যালকুলেট করে এরপরে পরবর্তীতে সাইজ বের করা এবং তার সাথে কি ম্যাটেরিয়াল, এই সমস্ত প্যাকেজকে একসাথে বলে মূলত ডিজাইন। হ্যাঁ, আর ড্রয়িং হচ্ছে জাস্ট ডিজাইনের একটা পার্ট। যে প্রথমে আমি ক্যালকুলেট করে বের করলাম যে 10 ইঞ্চ বাই 10 ইঞ্চ কলাম দিয়ে আমার কাজ চলে যাবে। তো এই এই আগের যে প্রসেসগুলো, কিভাবে 10 ইঞ্চ বাই 10 ইঞ্চ কি এখানে সাস্টেইন করবে কিনা, তার জন্য তো আমাকে কিছু ক্যালকুলেশন করতে হয়েছে। তো এই যে ক্যালকুলেশন প্রসিডিউর এই বা এই আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে, এগুলো কমপ্লিটলি আসলে একটা ডিজাইনের অংশ। আর ড্রয়িং বলতে শুধুমাত্র ড্র করা। তো এক্ষেত্রে কম্পিউটার এইডেড ড্রয়িং আমরা যে কোর্সটি পড়াবো, একে আসলে CADD এই ফর্মে বলা যায়। হ্যাঁ, অর্থাৎ কম্পিউটার এইডেড ডিজাইন অ্যান্ড ড্রাফটিং। মানে মূলত ড্রাফটিং বলা যেতে পারে। যেমন আমরা ফার্স্ট ইয়ারে শিখেছি ড্রয়িং কোর্স, তাই না, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, সেখানে আমরা বিভিন্ন মেশিন পার্ট ড্র করেছি। তো এখানেও আমরা ঠিক তাই করব, শুধুমাত্র কম্পিউটারের হেল্প নিয়ে। এখন এক্ষেত্রে আমরা কম্পিউটার এইডেড ড্রয়িং করার জন্যে দুটা সফটওয়্যার ব্যবহার করব আমাদের এই কোর্সে। অনেকগুলো সফটওয়্যার আছে। দুটা সফটওয়্যারের মধ্যে প্রথম যে সফটওয়্যার আমরা ব্যবহার করব তা হচ্ছে অটোক্যাড। হ্যাঁ, অটোক্যাড অর্থাৎ অটোডেস্ক কোম্পানির একটা সফটওয়্যার। অটোক্যাড কিন্তু আসলে কম্পিউটার এইডেড ডিজাইন করার সফটওয়্যার। হ্যাঁ, ক্যাড। এবং এর সাথে আরেকটা সফটওয়্যার আমরা ব্যবহার করব, সেটা হচ্ছে সলিডওয়ার্কস। তো সলিডওয়ার্কসও মূলত ক্যাড করার, অর্থাৎ কম্পিউটার এইডেড ডিজাইন এবং তার সাথে বলে কম্পিউটার এইডেড ইঞ্জিনিয়ারিং, CAE। তো এই দুটি কাজকে সলিডওয়ার্কস দিয়ে করা যায়। তো আমাদের কনসার্ন অত কিছু না, আমাদের কনসার্ন শুধুমাত্র ড্র করা। এক্ষেত্রে বিভিন্ন রকম সফটওয়্যার আছে। তো আমরা অটোক্যাড এবং সলিডওয়ার্কস বেছে নেওয়ার কারণ হচ্ছে যে এই দুটি সফটওয়্যার বেশ পপুলার। হ্যাঁ, মানে অনেক দিন ধরে ইন্ডাস্ট্রিতে ব্যবহার হয়ে আসছে
এবং মোস্ট অফ দ্য ডিজাইনাররা তারা সলিডওয়ার্কস ব্যবহার করে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার স্পেশালি, হ্যাঁ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এবং ডিজাইনার। এছাড়াও অনেক সফটওয়্যার আছে, হ্যাঁ। তো আমরা এই যে যদি একটু দেখি সফটওয়্যারের নামগুলো, তোমাদের হয়তো অনেকগুলো পরিচিত থাকতে পারে। কিছু সফটওয়্যার আছে কমার্শিয়াল, যেগুলো টাকা দিয়ে কিনতে হয়, আর কিছু আছে ফ্রি, অর্থাৎ ওপেন সোর্স। একটা কমিউনিটি থাকে যারা এই সফটওয়্যারগুলো ডেভেলপ করে। যেমন কমার্শিয়ালের মধ্যে অটোক্যাড, এখানে আমরা দেখতে পাচ্ছি অটোডেস্ক ইনভেন্টর নামের সফটওয়্যার আছে, এটা অটোডেস্ক কোম্পানির। অটোক্যাড কিন্তু মূলত অটোডেস্ক কোম্পানির, হ্যাঁ। এরপরে ক্যাটিয়া, হ্যাঁ, ড্যাসল্ট সিস্টেমস এই কোম্পানির হচ্ছে ক্যাটিয়া। এরপরে ফিউশন 360, অটোডেস্ক। এরপর আমরা যেটা কাজ করব সলিডওয়ার্কস, এটাও ড্যাসল্ট সিস্টেমস কোম্পানির অ্যাকচুয়ালি। এছাড়াও একটা পপুলার সফটওয়্যার হচ্ছে সিমেন্স এনএক্স, তো এটাও ইন্ডাস্ট্রিতে ব্যবহার হয়। তো মূলত আমাদের দেশে যদি বলি, আমাদের দেশে ম্যানুফ্যাকচারিংয়ে যদি আরএফএল এর কথা বলো, তাহলে আরএফএল এর ওরা কিছু ম্যানুফ্যাকচারিং করে, হ্যাঁ, তবে ডিজাইন খুবই কম করে। তো ডিজাইনের তারা মূলত ম্যাক্সিমাম ক্ষেত্রেই অন্য কোনো আইটেম আছে এরকম কোনো আইটেমকে এক ধরনের কপি করাই বলতে পারো, যে তাদের আইটেমকে ম্যানুফ্যাকচার করা। সে যাই হোক, তো ওই আইটেমটিকে ড্র করার জন্যে তারা ইউজুয়ালি ম্যাক্সিমাম এমপ্লয়ি সলিডওয়ার্কস ব্যবহার করে। কিন্তু যখন সে ম্যানুফ্যাকচারিংয়ে যায়, তখন ম্যানুফ্যাকচারিংয়ের এই মেশিনের সাথে ইন্টারফেস করার জন্য আলাদা সফটওয়্যার আছে। কিন্তু সেক্ষেত্রে তো তোমাকে প্রথমে এই ড্রয়িংটা করে দিতে হয়, হ্যাঁ। সেই ড্রয়িংটা ইজিলি ম্যাক্সিমাম ইঞ্জিনিয়ারই সলিডওয়ার্কস দিয়ে করে। এরপরে কেউ কেউ এনএক্স, সিমেন্স এনএক্স দিয়েও করে থাকে আমাদের দেশের পার্সপেক্টিভ। এছাড়াও সলিডওয়ার্কস ইন্ডাস্ট্রি বেসড সফটওয়্যার বেশিরভাগ জায়গাতেই ব্যবহার হয়। এখন অন্যান্য অনেক সফটওয়্যারই পপুলার হচ্ছে, তো আমাদের তো আসলে সবগুলো শেখানো সম্ভব না। আর আমরা তার মধ্যে আমরা শুধু ড্রয়িং শেখাবো, আমরা এর মধ্যে ডিজাইন শেখাবো না, কেননা ডিজাইন আসলে অনেক পরের বিষয়। ডিজাইন জানার জন্যে আগে অনেক থিওরিটিক্যাল নলেজ লাগে, যেগুলো দিয়ে আমি ডিজাইন করব। যেমন যারা থার্ড ইয়ারে আছো তারা হয়তো অলরেডি মেশিন ডিজাইন কোর্সটি শুরু করেছো, তো সেখানে তোমরা কিছুটা ডিজাইনের সাথে পরিচিত হয়েছো, যে কিভাবে একটা শ্যাফট আমি সিলেক্ট করব, কোন সাইজ হলে ফেল করবে, কোন সাইজ হলে ফেল করবে না। নিশ্চয়ই এগুলো তোমাদের অলরেডি শুরু হয়ে গেছে আমি যতদূর জানি। তো এছাড়াও দেখো কিছু ফ্রি সফটওয়্যারও আছে, হ্যাঁ। অনেক পপুলার সফটওয়্যার হচ্ছে ব্লেন্ডার, হ্যাঁ, এটা অনেকেই ব্যবহার করে, ফ্রি সফটওয়্যার। বাট কমার্শিয়াল সফটওয়্যারগুলোর সুবিধা হচ্ছে, যেহেতু একটা কোম্পানি চালায় এবং টাকা দিয়ে আমাদেরকে কিনতে হয়, তো এই সফটওয়্যারগুলোর অনেক সাপোর্ট আছে, যে কোনো প্রবলেম হলে তারা সাপোর্ট দেয় স্পেসিফিক প্রবলেমের জন্য। কিন্তু ফ্রি সফটওয়্যারগুলো যেহেতু কমিউনিটি থেকে ডেভেলপ করা, ধরে নাও তোমাদের মতো এরকম 120 জন ইঞ্জিনিয়ার তোমরা চিন্তা করলো যে আমরা একটা সফটওয়্যার তৈরি করব এবং আমরা এটা নিজেদের মধ্যে ব্যবহার করব, একটা কমিউনিটি ডেভেলপ হলো এরকম আর কি। তো আমার এইগুলো সফটওয়্যারে খুব কাজ করার অভিজ্ঞতা নাই। তো আমরা যেহেতু সলিডওয়ার্কস এবং অটোক্যাড দেখব, তো এই সলিডওয়ার্কস এবং অটোক্যাডের মধ্যেও আমরা মূলত প্রথমে অটোক্যাডটা নিয়ে আলোচনা করে থাকি, এরপরে সলিডওয়ার্কস করি। তো আমরা এবার চিন্তা করেছি একটু চেঞ্জ করে প্রথমে সলিডওয়ার্কস নিয়ে কাজ করব, এরপরে আমরা অটোক্যাড নিয়ে কাজ করব। এবং তোমরা জানো যে আমাদের এখন খুবই সময় কম, এই মাসটা আর হয়তো সামনের মাসের কিছুদিন সময় আমরা পাবো আমাদের সিলেবাস শেষ করার জন্য। তো এই জন্যে আমরা খুব বেশি কতটুকু শিখতে পারবো এটা ডিপেন্ড করে তোমাদের আগ্রহের উপরে এবং সাথে সাথে তোমাদের সাপোর্টের উপরে, হ্যাঁ। তো যাই হোক, এর মধ্যে কি তোমাদের কারো কিছু কোয়েশ্চেন আছে? স্যার, কম্পিউটারের রিকোয়ারমেন্ট কি রকম লাগবে? যেমন আমার তো 4 জিবি র্যাম, এই র্যামে কি সলিডওয়ার্কস এবং অটোক্যাড ইনস্টল দেওয়া যাবে? আচ্ছা, আমরা কম্পিউটার রিকোয়ারমেন্টটা বলবো আসলে। কম্পিউটার রিকোয়ারমেন্ট হচ্ছে আমরা মূলত সলিডওয়ার্কস 2018 ব্যবহার করব, হ্যাঁ, 2018। তো 2018 সলিডওয়ার্কস মানে হচ্ছে এই সফটওয়্যারটি রিলিজ হয়েছে 2017 শেষের দিকে।
তো ওই সফটওয়্যার মোটামুটি সব ধরনের কম্পিউটারেই, সব ধরনের বলতে নিউয়ার কম্পিউটারে সাপোর্ট করে, এজন্য এটাকে সিলেক্ট করা। এছাড়া এখন বর্তমানে সলিডওয়ার্কসের ভার্সন হচ্ছে 2021, যেহেতু 20 সালের শেষে চলে আসছে, তারা 21 অলরেডি রিলিজ দিয়ে দিয়েছে। তো বেশি ভার্সনেও আমরা যাইনি, এই কথা চিন্তা করি যে সবার হয়তো সাপোর্ট নাও থাকতে পারে। তো 4 GB র্যাম অসুবিধা নাই, সেটাতে কাজ করবে। একটু স্লোয়ার হবে বাট কাজ করতে পারবে, রান হয়ে যায় এরপরে কাজ করতে পারবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলো প্লিজ। জি স্যার, যদি সামনে আমাদের যদি অ্যাসাইনমেন্ট বা কোনো ইয়া দেন আর কি, তখন যাদের এই পিসি নাই বা ল্যাপটপ বা কিছু নাই, তারা মোবাইলের মাধ্যমে এগুলো কিভাবে করে জানাবে স্যার? আচ্ছা, এই বিষয়গুলোর ক্ষেত্রে আমিও প্রথমেই একটু পরেই হয়তো বলতাম। সেটা হচ্ছে যেহেতু কম্পিউটার বেসড কাজ, এখানে মোবাইলে আসলে করার সুযোগ নাই। তো আমি যতদূর জানি তোমরা মোটামুটি ম্যাক্সিমামই গাজীপুরেই আছো। তো সেক্ষেত্রে যাদের কম্পিউটার নাই একেবারেই, তাদের হয়তো কোনো বন্ধু বা সিনিয়র ভাইয়ের কম্পিউটার ব্যবহার করে তাদের সাথে, যার সাথে যার সম্পর্ক ভালো আছে, এরকম কারোর সাথে এই সামান্য সময়ের জন্য ওই অন্তত তার কম্পিউটারটা ব্যবহার করার স্কোপ করে নিতে হবে আসলে। এছাড়া আর বিশেষ কোনো সুবিধা নাই। বাট আমাদের ল্যাব অলরেডি আছে, পিসি আছে, কিন্তু ইউনিভার্সিটি চালু না থাকায় আমরা সেগুলো ব্যবহার করতে দিতে পারছি না। কিন্তু রিসোর্স আছে, রিসোর্সের প্রবলেম নাই। এক্ষেত্রে ওভাবে করতে হবে। বা তোমার কোনো বন্ধু ক্লাসমেট তার পিসি আছে, তুমি তার সাথে হয়তো সে যখন কাজ করে তখন ওই সময় গিয়ে তার সাথে কাজ করতে পারো। ও তার ড্রয়িংটাও সে ড্র করলো, এরপরে তুমি তোমার ড্রয়িংটা তার পিসির হেল্প নিয়ে করতে পারবে। মানে এভাবে করতে হবে আসলে। আর যারা একদম গ্রামে আছো, আমার মনে হয় সবাই গাজীপুরে আছো, এরপরেও যদি গ্রামে থেকে থাকো সবাই নাই স্যার, না স্যার, অনেকে অনেকেই বাসায় আছি। বলো। হ্যালো হ্যাঁ বলো। স্যার, আমরা তো বাসায় আছি, গাজীপুরে নাই। আচ্ছা, সেক্ষেত্রে এখন তোমাদের আশেপাশে কোথাও কারো কোনো কম্পিউটার নাই আত্মীয় স্বজনদের মধ্যে? আসলে এই আত্মীয় কোর্স স্বজন করতে পারতেছো, এই কোর্সে কম্পিউটার থাকাটা জরুরি। মানে না থাকলে হয়তো কারো কাছ থেকে ম্যানেজ করতে হবে, কোনোভাবে একটা ব্যবস্থা করতে হবে, আদারওয়াইজ তো প্রবলেম আসলে। হ্যাঁ, আমি যেটা করতে পারি সেক্ষেত্রে তোমাদের অ্যাসাইনমেন্ট দিলে হয়তো গ্রুপ ওয়াইজ দিলেও তো তোমাকে করতে হবে প্রবলেমটা। জি স্যার। তো তোমরা দেখো একটু ওইভাবে আশেপাশে আত্মীয় স্বজনদের মধ্যে থেকে কারো কম্পিউটার কিছুদিনের জন্য হেল্প নেওয়া যায় কিনা। মাত্র তো এই মাসটা আর সামনের পুরো মাসও যাবে না হয়তো, কিছুদিনের জন্য। যাই হোক, আমরা স্যার, অল্প সময়ের মধ্যে ম্যানেজ করাটাই তো কষ্ট। আচ্ছা স্যার, আপনার কি ক্লাসে কোনো অ্যাসাইনমেন্ট করা লাগবে? মানে আমাদের ক্লাস রানিং অবস্থায় কোনো অ্যাসাইনমেন্ট করা লাগবে? আসলে আমরা অনেকে গ্রামে আছি, না না, নেটওয়ার্কের সমস্যা, এখন মোবাইল নিয়ে বাহিরে স্যার ক্লাস করি, কিন্তু আপনার ঘরে বসে আসলে ল্যাপটপে তো হ্যাঁ নেট হ্যাঁ হ্যাঁ, স্লো। আমি বুঝতে পেরেছি। আমাদের ক্লাসে আসলে এই ক্লাস ওয়ার্কের পোর্শনটা আমরা বাদই দিয়েছি। এখানে আমি হয়তো শুধু দেখাবো, রেকর্ডেড ভিডিও থাকবে, এরপরে তোমরা তোমাদের সুবিধাজনক সময়ে কাজ করে আমাকে জমা দিবে। এভাবে জি আমরা স্যার, তাহলে স্যার খুব ভালো হয় স্যার, এটা খুব ভালো ক্লাসে একটা বিষয়। আসলে। স্যার এটা করা যেতে পারে, হয়তো আশেপাশে কোথাও গিয়ে কাজটা করে আমরা আবার সাবমিট হ্যাঁ করব। হ্যাঁ, আমরা এরকমটাই চাচ্ছি, বাট ক্লাসে হয়তো করতে হবে না। হ্যাঁ, কোনো কাজ। স্যার, হ্যাঁ বিভিন্ন সাইবার ক্যাফে কি স্যার এগুলো করা যায়? হ্যাঁ, করা যায়, কিন্তু সেক্ষেত্রে বিষয় হচ্ছে ওই সাইবার ক্যাফের ওই লোক কি তোমার সাথে সম্পর্কের উপরে ডিপেন্ড করে সে তোমাকে সফটওয়্যার সেটআপ দিতে দিবে কিনা। কেননা ওদের পিসি গুলো ওরা একটু রেস্ট্রিক্ট করে রাখে যাতে কেউ সফটওয়্যার সেটআপ দিতে না পারে। যদি অ্যালাউ করে অসুবিধা নেই, করা যাবে। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা আমাদের আলোচনায় আসি। সলিডওয়ার্কস কিভাবে ইনস্টল করব এ নিয়ে আমি একটি ভিডিও করেছি, ভিডিও রেকর্ড করেছি। তো সেই ভিডিওতেই তোমরা ইনস্ট্রাকশন গুলো পেয়ে যাবা, এবং ডাউনলোড লিংকও আমি এলপি তে দিয়ে দিব বা তোমাদের গ্রুপে দিয়ে দিব। তো সলিডওয়ার্কস, এই যে হচ্ছে সলিডওয়ার্কস এর একটি ফোল্ডার হবে। সলিডওয়ার্কস এর আমি যে ফোল্ডারটি দেখাচ্ছি আমার ডেস্কটপে রয়েছে। এই সলিডওয়ার্কস এর ফোল্ডারে মূলত যে সফটওয়্যারটি, আমরা যেহেতু ক্র্যাক ভার্সন ব্যবহার করি, তাতে ক্র্যাক করার জন্য এই দুটো ফাইল এবং এর সাথে এই ডান পাশের ফাইল হচ্ছে মেইন সলিডওয়ার্কস। এবং তোমরা দেখতেই পাচ্ছ এটা প্রায় 14 জিবির বেশি। হ্যাঁ, 14.2 জিবি। তো এক্ষেত্রে মোবাইল ডেটা ইউজ করে এই 14.2 জিবি ডাউনলোড করা এক্সপেন্সিভ আসলে। হ্যাঁ,
তো এক্ষেত্রে যেটা হতে পারে যে তোমরা একদম যারা বাসাতেই আসো তাদের হয়তো আশেপাশে কোনো ব্রডব্যান্ডের হেল্প নিতে হবে ডাউনলোড করার জন্য, আর যারা গাজীপুরে আসো তারা তো সরাসরি আমার কাছেই চলে আসতে পারো। আমি 6 তলায় 6006 নাম্বার রুমে বসি, এনার্জি ল্যাবে। হ্যাঁ, এখানে আমি বসি। তো তোমরা যে কোনো সময় ল্যাপটপ সহ নিয়ে আসলে আমি ইনস্টল করে দিব, বা তোমরা এখান থেকে সফটওয়্যার কপি করে নিতে পারবে। এ ব্যাপারে কোনো সমস্যা নেই। বা অন্যান্য স্যাররা যারা আছেন তোমাদের কোর্স টিচার, আমি সম্ভবত থার্ড ইয়ারের সাথে আছি। হ্যাঁ, তো তারাও তোমাদেরকে এই সাপোর্টটা দিতে পারে। থার্ড ইয়ারের সাথে আছি বলতে বোঝাচ্ছি থার্ড ইয়ারের সাথে আমার কোর্সের অ্যাসাইন করা আছে, কিন্তু তোমাদের সলিডওয়ার্কস সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার কেই আমি পড়াবো, সেপারেট ক্লাসে পড়াই, আর আজ তো একসাথে পড়াচ্ছি। তো এই সফটওয়্যারের ব্যাপারে আসলে ডাউনলোড শুধুমাত্র ব্রডব্যান্ড দিয়ে করাই ভালো, কেননা মোবাইল ডেটা দিয়ে বুঝতেই পারতেছো 14 জিবি ডেটা অনেক টাকার ব্যাপার। এটা কেউ একটু ব্যবস্থা করে নিতে হবে, বা কার ফ্রেন্ডদের। আমার এখানে যারা আছো, গাজীপুরে যারা আছো, তাদের জন্য তো খুব ইজি, এখানে চলে আসবে, চলে আসলেই আমি ইনস্টল করে দিব, বা তোমরা কপি করে নিয়ে ইনস্টল করতে পারবে। স্যার গাজীপুরের বাইরে যারা আছে তারা কিভাবে ডাউনলোড করবে একটু বলতেন যদি। তাদের ক্ষেত্রে ওই যে সাইবার ক্যাফের হেল্প নিতে পারে, যে সাইবার ক্যাফে যদি আশেপাশে থাকে তো সেক্ষেত্রে, অথবা যদি তোমাদের কাছে সলিডওয়ার্কস কপি করা থাকে তার পিসিতে, তাহলে সেগুলো চালালেও চলবে। 2018 চালাতে হবে এরকম কোনো কথা নাই। 2012 স্যার আমি 2016 চালাইতে পারি স্যার। হ্যাঁ, সুন্দর। 12 পরে থেকে চালালে এই সমস্যা নেই। 2012, 14, 16, 15, 21 হলে তো ওয়েলকাম। এত দরকার নেই, জাস্ট 2012 বা তার আপার ভার্সন গুলো হলে হয়। 2012 আগে আসলে আমার ওভাবে আমি কাজ করি নাই, ওগুলোর ইন্টারফেসটা আমার জানা নাই। তো আমরা একটু সলিডওয়ার্কস এর ইন্টারফেস দিয়েই প্রথমে শুরু করব। এই ক্ষেত্রে আসলে আমি বলবো বেশি, তোমাদের একটু শুনতেই হবে। তোমরা মাঝখানে কোয়েশ্চেন করতে পারো, যেহেতু অনেকেই হয়তো আবার সলিডওয়ার্কস জানো, তাদের জন্য ক্লাসের এই লেকচারটা হয়তো খুব সিলি মনে হবে, কিন্তু যারা জানো না তাদের জন্য আসলে মূলত আমার লেকচার দেয়া। হ্যাঁ, যারা জানো তাদের জন্য তারা হয়তো এই করতে পারবে, হেল্প করতে পারবে অন্যদের বেশি। আচ্ছা, তাহলে আমরা যদি সলিডওয়ার্কস ইনস্টল করি, তো সেক্ষেত্রে আমাদের ডেস্কটপে একটি আইকন চলে আসে, অথবা স্টার্ট মেনু থেকেও আমরা সলিডওয়ার্কস ওপেন করতে পারি। তো আমরা এটাই ওপেন করলাম। হ্যাঁ, সলিডওয়ার্কস 2018 ডাবল ক্লিক করলাম, চালু হয়ে গেল। আমার যে ভিডিও আছে ওই ভিডিওটি তোমরা দেখলেই আইডিয়া পেয়ে যাবে যে কিভাবে ইনস্টল করে। এবং ডাউনলোড লিংকটাও আমি দিব, আমরা আমার ড্রাইভেই আপলোড করে রেখেছি, সেখান থেকে ডাউনলোড করতে পারো। এনিওয়ে, দেখো এই প্রথমে সলিডওয়ার্কস চালু করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এরকম একটা ইন্টারফেস আসবে। তো সেখানে এটা হচ্ছে ওয়েলকাম স্ক্রিন বা হোম স্ক্রিন। এটা যদি কেটে দেই, এভাবে কেটে দিলে আবার এই হোম যে আইকনটি আছে এখানে ক্লিক করলে আবার চলে আসবে। তো এই ওয়েলকাম বা হোম স্ক্রিনের মধ্যে সলিডওয়ার্কস মূলত যদি আমি বলি 3টা মোডে চালু করা যায়। যারা অটোক্যাড জানো বা অটোক্যাড নিয়ে আমরা যখন আলোচনা করব তখন দেখবা একটু ডিফারেন্ট। সলিডওয়ার্কস এর ক্ষেত্রে তুমি 3টা মোডে সলিডওয়ার্কসকে চালু করতে পারো। প্রথম হচ্ছে পার্ট মোডে, তুমি কোনো পার্ট যদি ড্র করো। এরপরে হচ্ছে অ্যাসেম্বলি মোডে, যে পার্টকে জয়েন করা একসাথে। এবং থার্ডটা হচ্ছে ড্রয়িং মোডে, যে আমি 2D ড্রয়িং করব, এরকম একটা ব্যাপার। তো ডিফল্ট হচ্ছে পার্ট মোডে আমরা অন করি। প্রথমে আমরা কোনো পার্ট তৈরি করি, এরপরে অ্যাসেম্বলি আমরা ট্রাই করবো এগুলো সবগুলোই দেখানো খুব স্বল্প সময়ের মধ্যে, অবশ্যই আজকে না। হ্যাঁ, তো আমরা যদি পার্ট মোডে ক্লিক করি তাহলে সলিডওয়ার্কস এর ইন্টারফেস চলে আসবে। সবাই কি দেখতে পাচ্ছ ইন্টারফেসটা? ইয়েস স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, তোমরা যারা মোবাইলে আছো তারা তো হয়তো জুমও করতে পারো, ওই ফটো যেভাবে জুম করে ওভাবে তো জুম করেও তোমাদের বোধহয় দেখার সুযোগ আছে। আচ্ছা, যাই হোক, তাহলে যদি প্রথম থেকে বলি, তো এই হচ্ছে সলিডওয়ার্কস এর তো নাম ডিএস, ড্যাসল্ট সিস্টেমস কোম্পানির সলিডওয়ার্কস, এখানে তাদের লোগো। এরপরে এটা হচ্ছে ফাইল মেনু। নরমালি যে কোনো সফটওয়্যারের ক্ষেত্রে এই ধরনের ফাইল মেনু থাকে, এখান থেকে সেভ করা যায়, বা আমরা মাইক্রোসফট ওয়ার্ড এক্সেলও যেমন ব্যবহার করেছি সেরকমই এখান থেকে সেভ করা যায় বা অন্য কাজ করা যায়। আমরা আস্তে আস্তে দেখবো এগুলো।
এরপরে যে আইকনগুলো দেখছো, হোম, এরপরে নিউ, ওপেন, কোনো ফাইল ওপেন করা, সেভ করা, এগুলোকে বলে টুলবার। হ্যাঁ, কুইক অ্যাক্সেস টুলবার। মানে ওই ফাইলের মধ্যে এগুলো আছে, কিন্তু আরো কুইক যদি আমরা এটাতে যেতে চাই তাহলে কুইক অ্যাক্সেস টুলবার গুলো ব্যবহার করা যেতে পারে। আচ্ছা, এরপরে তার নিচেই যে অংশগুলো আছে এগুলোকে বলে রিবন। হ্যাঁ, এই রিবনের মাধ্যমেই, এই রিবনগুলো ব্যবহার করেই মূলত আমরা ড্রয়িং এর কাজ করব। হ্যাঁ, তো এই রিবন দেখো, এই রিবন আবার চেঞ্জ হয়ে যায়। এই যে এখানে লেখা আছে ফিচার, ফিচারের উপরে, ফিচারের আন্ডারে বেশ কিছু রিবন আছে। তো তার পাশে আছে স্কেচ, স্কেচে ক্লিক করলে ওই রিবনগুলো আবার পরিবর্তন হয়ে গিয়েছে। হ্যাঁ, তোমরা মাইক্রোসফট ওয়ার্ডে যখন বা এক্সেলে কাজ করেছো তখন এই রিবন সিস্টেম কিন্তু সেখানেও আছে। তো এরপরে ইভালুয়েট, এখানেও বেশ কিছু আইকন, ডাইমেনশন এক্সপার্ট, সলিডওয়ার্কস অ্যাডিং, এরকম বিভিন্ন রকম আছে। হ্যাঁ, এখন ইন্টারফেসে তুমি অন্য ভার্সন চালালে কিছুটা ব্যতিক্রম হতে পারে, রিবন হয়তো সবগুলো নেই বা কম বেশি আছে, সেক্ষেত্রেও প্রবলেম নাই। যে কোনো একটা রিবনের নিচে যেই অংশগুলো, যেমন এই যে ফিচার, স্কেচ, এগুলোকে কিন্তু ট্যাব বলে। হ্যাঁ, ট্যাব, ইভালুয়েট, ডিম এক্সপার্ট, সলিডওয়ার্কস অ্যাডিং, সলিডওয়ার্কস এমবিডি, এগুলো কিন্তু ট্যাব। আর ট্যাবের উপরে এগুলো হচ্ছে রিবন। তা আমার যদি এরকম ট্যাব না থাকে বা আমি বাদ দিতে চাই, তাহলে এই ফিচারে বা যে কোনো একটা ট্যাবে রাইট বাটন ক্লিক করলেই, মাউসের রাইট বাটন ক্লিক করলে এখানে তোমরা লিস্ট দেখতে পাবে। হ্যাঁ, যেগুলো টিক মার্ক দেয়া আছে সেগুলো মূলত এই অলরেডি এখানে শো করছে। তো আমরা এই সারফেসটাতে যদি ক্লিক করি তাহলে দেখতে পাবে এই সারফেস, এই সারফেস নামের আরেকটা ট্যাব কিন্তু চলে আসছে, এই সারফেস। তো আবার আমরা সারফেসটাকে বাদ দিতে চাই, যে কোনো ট্যাবে রাইট বাটন ক্লিক করে সারফেসে আবার ক্লিক করলেই এটা টগল বাটনের মতো অন অফ, এই আবার ক্লিক করলেই চলে যাবে। তো এগুলো যদি কখনো হারিয়ে যায় বা কম থাকে, সেটা নিয়ে ওরি হওয়ার কারণ নাই, তো এগুলো এখানে ক্লিক করলেই চলে আসবে। হ্যাঁ, বা আমার মনে হচ্ছে যে সলিডওয়ার্কস এমবিডি এটাকে রাখবো না, তাহলে এই যে সলিডওয়ার্কস এমবিডি একে আবার ক্লিক করলাম, এটা চলে গেল। আচ্ছা, তো রিবনের পাশেই যে অংশটা আছে এই পার্ট, এইটাকে বলে ফিচার ম্যানেজার। হ্যাঁ, ফিচার ম্যানেজার। তো এটা নিয়ে আমরা একটু পরে আলোচনায় আসছি। তারপরে ডান পাশে আছে রিসোর্স লাইব্রেরি। যেমন যদি ক্লিক করি সলিডওয়ার্কস রিসোর্স, এরপরে ডিজাইন লাইব্রেরি, এখান থেকে আমরা হয়তো পরবর্তীতে কাজ করার সময় দেখব, এখান থেকে আমরা বিভিন্ন কম্পোনেন্টকে সরাসরি নিতে পারি স্ট্যান্ডার্ড অনুযায়ী। ধরে নাও কোনো স্ক্রু আমাদের দরকার বা বোল্ট, নাট, এই সমস্ত আমরা আসলে এগুলো পরে দেখবো। হ্যাঁ, যাই হোক, এখানে আবার ক্লিক করলে, এই যে অন্য ফাঁকা জায়গায় ক্লিক করলে এটা কিন্তু ইয়ার মতো। হ্যাঁ, যদি আমি চাই যে এভাবে সরে না যাক, তোমরা জানো এই পিনের মধ্যে ক্লিক করে রাখলে, পিন করে রাখলে এখানে সবসময় ফিক্সড হয়ে যাবে। এখন আর ফাঁকা জায়গাতে ক্লিক করলে যাচ্ছে না। তোমরা কি দেখতে পাচ্ছ ঠিক মতো আমার ইন্টারফেসটা? যা বলছি তা শুনতে পাচ্ছ? জি স্যার, দেখাও যাচ্ছে, শোনা যাচ্ছে। ছোট লাগতেছে। ছোট লাগলে ওই তোমরা ডিসপ্লেতে পিকচার যেভাবে জুম করো সেভাবে কিন্তু জুম করা যায়। মানে পিকচার জুম করার মতো ওরকম করলে দুই আঙ্গুল দিয়ে ভাবে যদি জুমের মতো করো তাহলে কিন্তু জুম হবে। হ্যাঁ, তোমাদের স্যার এই রেকর্ড ভিডিওগুলো যখন পরে দেখবো তখন তো স্যার জুম করে দেখতে পারি না। জুম করে দেখতে পারো না এই কথা ঠিক, আবার পারবেও। সেক্ষেত্রে তোমাকে ওই যে ভিডিও প্লেয়ারের ব্যাপার আছে, স্যার ওটা ভিডিও প্লেয়ারের উপর ডিপেন্ড করে স্যার যে এমএক্স দেখা যাবে প্লেয়ার বা এই ধরনের কিছু প্লেয়ার বোধহয় আছে যেগুলোতে জুমের ভিডিও প্লেয়ার দিয়ে জুম করে দেখা যায় স্যার। হ্যাঁ, তাহলে স্যার তো এখন যদি আপনি একটু জুম করতেন স্যার তবে হ্যাঁ, মনে হয় better হতো স্যার। আপনি যেটা দেখাবেন ওইটা একটু জুম করে করে দেখালে ভিডিওর সময়, তাহলে আমরা ভিডিও দেখলে ওইটা জুম আকারেই থাকবে, তখন আমরা দেখতে পারবো ভালো করে। এখানে জুম হচ্ছে না। হ্যাঁ, হয়তো রেজোলিউশন চেঞ্জ করে দিলে কিছু হবে কিনা। আচ্ছা, আমি একটু রেজোলিউশন চেঞ্জ করে ট্রাই করতে পারি, দেখি কি হয়। স্যার জুমের একটা সফটওয়্যার আছে, এটা যদি ইনস্টল করে নেন, কার্সর যেখানে রাখা যায় ওখানেই মানে জুমটা হয়ে যায় অটো। আপনি যখন বলবেন তখন অটোই হবে। আচ্ছা, এক্ষেত্রে আমি যদি একটু ট্রাই করে দেখি। আচ্ছা, যদি এটাকে 200% করি, 150% করে দেখি যে এটা কেমন জুম হয়।
এখন বোধহয় তুলনামূলক বড় দেখাচ্ছে, তাই না? জি স্যার, একটু বড় দেখা যাচ্ছে এখন। জি স্যার। আচ্ছা, বড় দেখা গেলে ওকে। তাহলে আমরা আচ্ছা ঠিক আছে, আমরা বলতেছিলাম যে এই বাম পাশে ফিচার ম্যানেজার এবং ডান পাশে হচ্ছে রিসোর্স লাইব্রেরি মূলত। হ্যাঁ, আর এই মাঝখানে যে জায়গাগুলো থাকলো, এই যে মাঝখানে কিছু টুল আমরা দেখতে পাচ্ছি, এটাকে মূলত বলা হয় ভিউ কন্ট্রোল। আসলে ভিউ কন্ট্রোল, যে আমি কিভাবে ভিউকে কন্ট্রোল করব, ভিউ কন্ট্রোল। হ্যাঁ, তো ভিউ কন্ট্রোল এটা দেখানোর জন্য বেটার হচ্ছে আমি একটা ড্রয়িং ওপেন করি। হ্যাঁ, আচ্ছা আমরা স্কেচ করা শিখবো, তার আগে আমরা যদি একটা ড্রয়িং, যে কোনো একটা ড্রয়িং করি, কারণ আমি একটা ড্রয়িং করলাম, ড্রয়িংটা আলোচনা করছি পরে। জাস্ট আমি যদি একটা ড্রয়িং এর মতো করি, আচ্ছা ওকে। হ্যাঁ, তাহলে এই এখানকার যে প্যানেলটার কথা বলছি, এটা হচ্ছে ভিউ কন্ট্রোল। হ্যাঁ, এই ভিউ কন্ট্রোলের মধ্যে যদি প্রথমে আসি, এটাকে বলে জুম টু ফিট। জুম টু ফিট তার মানে একদম পুরো স্ক্রিন জুড়ে ড্রয়িংটি চলে আসবে। তাহলে একে কিভাবে জুম করব বা জুম আউট করব কিভাবে? তোমাদের মাউসের যে স্ক্রল আছে, যে মাউসের যে চাকাটি আছে, সেটা ঘোরালেই জুম ইন হবে বা জুম আউট হবে। মাউসের চাকা ঘোরালেই। ওকে, এবং এটা তো একটা 3D অবজেক্ট। তাহলে 3D অবজেক্টকে কিভাবে রোটেট করাবে? এর নিচের সাইডটা যদি দেখতে চাই, কিভাবে দেখব? নিচের সাইড দেখা যাবে। সেক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে, মাউসে কিন্তু 3টি বাটন থাকে মূলত, একটা লেফট, একটা রাইট, এবং মাঝখানে যে স্ক্রল হুইল থাকে সেটাকে কিন্তু চেপে ধরা যায়। সেটাকে চেপে ধরলে কিন্তু একটা বাটন। তোমরা জানো কি না, সবার কোথায় জানা আছে না? মাউসে কিন্তু 3টা বাটন, একটা হচ্ছে লেফট, রাইট, এবং মাউসের যে স্ক্রল হুইল আছে সেটার মাঝখানেও কিন্তু ওই স্ক্রল হুইলটাকে চেপে ধরলে একটা বাটন। তো মাউসের মিডল বাটনকে যদি আমি চেপে ধরি, এরপরে যদি মাউসকে নড়াচড়া করাই, তাহলে আমরা এই শেপের বিভিন্ন ভাবে একে রোটেট করিয়ে করিয়ে দেখতে পাবো, যে কোনো একটা শেপের। তো আবার যদি জুম টু ফিট দেই, তাহলে একদম পুরো স্ক্রিন জুড়ে চলে আসবে। কিন্তু এখন একটু অন্যরকম হয়ে গেল, তাই না? একটু আগে সুন্দর ছিল, তো অসুবিধা নেই, আমরা আগাচ্ছি। তো এখন যদি একে তো করতে পারলাম, এভাবে রোটেট করাতে পারলাম, সেটা করার জন্য মাউসের মিডল বাটন চেপে আমি উপরে নিচে ডানে বামে বা যেভাবে মনে চায় সরাতে পারি। এখন যদি একে ডানে বামে সরাতে চাই, তাহলে কি করব? হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ প্লিজ স্যার, এটা কি মাউস ছাড়া অন্য কোনো ভাবে মানে রোটেট করার কোনো ওয়ে আছে কিনা? মাউস ছাড়া করা যায় টাচ প্যাডে। বাটনের আমার শর্টকাটটা জানা নেই এই মুহূর্তে। হ্যাঁ, আমি জেনে বলতে পারবো তোমাদেরকে। টাচ প্যাডেও করা যায়, বাট একটু করা। টাচ প্যাডে আসলে ওই যে যদি তোমার একবারে মোবাইলের মতো যেভাবে জুম করো সেভাবে হয়তো সাপোর্ট করবে, বাট আমি ট্রাই করিনি। হ্যাঁ, আর যাদের ওভাবে কাজ করে না, মানে মোবাইলের জুমটা তো বুঝতেই পারছো, ডিসপ্লের মধ্যে দুটি আঙ্গুল একসাথে করে এক্সপ্যান্ড করা, তো এরকম করে জুম করতে পারবা। কিন্তু একে ড্র্যাগ করার জন্য বা রোটেট করানোর জন্য আদার কোনো শর্টকাট থাকতে পারে। আচ্ছা আমি এটা দেখবো না, বা আমরা এখনই দেখতে পারি এটা।
আচ্ছা আমি এটা দেখে বলবো না এই মুহূর্তে, এটা নিয়ে টাইম কিল করার কোনো মানে নেই। বাট যদিও তুমি মাউস দিয়ে এটাকে ড্র্যাগ করতে পারো ওই ট্র্যাকপ্যাড দিয়ে, বাট ড্রয়িং করার জন্য মাউস ছাড়া একটু কঠিনই। হ্যাঁ, যেহেতু স্যার মাউস ছাড়া স্যার হবে না স্যার। মাউস ছাড়া কমপ্লেক্স শেপ ড্র করা বেশ বেশ খানিকটা কঠিন, কেননা সলিডওয়ার্কসে তো ইজিলি আমরা কমপ্লেক্স শেপই ড্র করি। হ্যাঁ, ক্যাডেই অটোক্যাডের ক্ষেত্রেও মাউস স্যার মাউস ছাড়া এভাবে রোটেট করানো যায় না স্যার। আমরা যেভাবে ধরে ধরে এইভাবে হচ্ছে রোটেট করাতে পারি, ওটা মাউস ছাড়া হয় না। আর ল্যাপটপের টাচ প্যাডে স্যার ট্রাই করেছি, ওগুলো হয়নি। থাকলেও থাকতে পারে প্রবাবলি, আমার এই মুহূর্তে জানা নেই, আমাকে দেখতে হবে। আচ্ছা যাই হোক, আমরা মাউসের কথাটাই বলি আর ট্র্যাকপ্যাডটা আমি দেখে তোমাদের জানিয়ে দিই। তো এখন বিষয় হচ্ছে, যদি আমি অবজেক্টটাকে রোটেট করাতে চাই তাহলে তো বেটার আমি মিডল মাউস বাটন চেপে ড্র্যাগ করালাম, হ্যাঁ, যেভাবে রোটেট করাতে চাই। আর যদি অবজেক্টটাকে সরাতে চাই, হ্যাঁ, যদি সরাতে চাই তাহলে সেক্ষেত্রে কন্ট্রোল আমাকে চাপতে হবে। কিবোর্ডে একটা বাটন আছে না, CTRL কন্ট্রোল, সেই কন্ট্রোল চেপে ধরে যদি আমি মিডল মাউস বাটন ক্লিক করি তাহলে এভাবে ওকে ডানে বামে সরাতে পারবো। এটাকে বলে প্যান। এটা হয়তো এখানে অপশন আছে, কোথাও একটা ক্লিক করে একে প্যান করানো যাবে। ট্র্যাকপ্যাড দিয়েও করা যাবে, ট্র্যাকপ্যাড দিয়ে করা যাবে না ব্যাপারটা এমন না, ট্র্যাকপ্যাড দিয়েও করা যাবে। আচ্ছা তাহলে আমি কি বললাম, যদি জুম ইন জুম আউট করতে চাই তাহলে মাউস কি করব, স্ক্রল করব, তাই না? ঠিক তো? আর যদি ঘুরিয়ে দেখতে চাই তাহলে মাউসের মিডল বাটন চেপে তারপরে ড্র্যাগ করব, মাউস মিডল বাটন চেপে মাউস নড়াবো, তাতেই হবে। আর যদি এই অবজেক্টটাকে সরাতে চাই তাহলে মাউসের মিডল বাটন চাপবো, কিন্তু এক্ষেত্রে আমাদেরকে কন্ট্রোল চাপতে হবে, কন্ট্রোল বাটন চেপে তারপরে মাউস এর মিডল বাটন ক্লিক করে সরাতে হবে। এই হচ্ছে মোটামুটি এর নেভিগেশন। হ্যাঁ, তো এখন আমরা এখানকার এই যে ভিউ কন্ট্রোল যেটাকে বলছি, এই ভিউ কন্ট্রোল দেখবো। ভিউ কন্ট্রোলের প্রথমটা ছিল জুম টু ফিট, এটা দিলে পুরো ডিসপ্লে জুড়ে চলে আসে। আচ্ছা, তার পাশেই আছে জুম টু এরিয়া। জুম টু এরিয়া মানে আমার যদি মনে হয় যে পার্টিকুলার একটু স্পেসিফিক জায়গাতে আমি জুম করব, তাহলে ধরে নাও এই লেফট মাউস, এটা কিন্তু লেফট মাউস ক্লিক করেছি। আবার বলতেছি যে জুম টু ফিট দিই, তো আমার মনে হচ্ছে যে পার্টিকুলার এই কর্নারটা আমি দেখব, তাহলে লেফট মাউস এই জুম টু এরিয়া আমি নিলাম, ক্লিক করলাম, এরপরে লেফট ক্লিক করে এই যতটুকু এরিয়া আমি দেখতে চাই ঠিক ততটুকু এরিয়া এসে ছেড়ে দিলাম, এই এরিয়াটুকু আমার চোখের সামনে চলে আসলো। তার পাশেই আছে প্রিভিয়াস ভিউ। এর মানে হচ্ছে তুমি এখন যে ভিউটা তুমি দেখছো এর আগে কি কোন ভিউ ছিল, এর আগে নিশ্চয়ই জুম ছিল না, একটু আগানো ইয়া ছিল, ছোট ছিল, তো এটা যদি ক্লিক করি আগের ভিউতে চলে যাবে। প্রথম দেখালাম জুম টু ফিট, জুম টু এরিয়া, আর প্রিভিয়াস ভিউ মানে আবার প্রিভিয়াস ভিউতে ক্লিক করলে এর আগে কোনো ভিউ থাকলে সেখানে চলে যাবে, এর আগে এরকম একটা ভিউ ছিল। যাই হোক, প্রিভিয়াস ভিউ দিয়ে আমরা মূলত আগের অপশনগুলো যেতে পারি। এরপরে পরেরটা হচ্ছে সেকশন ভিউ। আবার বারবার বলে নিই, এটা হচ্ছে কিন্তু ভিউ। হ্যাঁ, তুমি কিভাবে দেখবা সেই দেখাটা, এইখানে কিছু ক্লিক করলে কিন্তু তোমার ড্রয়িংটা নষ্ট হয়ে যাবে না। তো আমি যদি সেকশন ভিউতে ক্লিক করি, দেখো সেকশন ভিউতে ক্লিক করলে কি হয়, এই ক্লিক করলাম, ক্লিক করার পরে কোনো একটা প্লেন দেখাচ্ছে, মানে একটা প্লেনের সেকশন হয়ে গিয়েছে। কোন প্লেনের সেকশন হয়েছে, এই এখানে এরকম ডটেড লাইন দিয়ে আমরা ওই প্লেনটা দেখতে পাচ্ছি যে প্লেনের সেকশন হয়েছে। তা আমরা যদি এই আর বেটার আমরা এই পাশ থেকে দেখি, হ্যাঁ এরকম করে আমরা যদি একে এরকম অ্যারো ধরে কিন্তু আমরা এরকম কম বেশি করতে পারবো। তাহলে আমি যদি এখানকার সেকশনটুকু দেখতে চাই তাহলে এখন এই ওকে দিলেই এই হয়ে গেল। যেমন এখন আমি এই সেকশনটুকু দেখলাম। কখনো সেকশন ভিউ দরকার হয় না ইন্টারনাল পার্ট দেখার জন্য? তোমরা তো ফার্স্ট ইয়ারের ড্রয়িং এ বোধহয় এই কাজগুলো করেছো ম্যানুয়ালি। হ্যাঁ জি স্যার। আবার যদি এই সেকশনে ক্লিক করি, আমি যদি এই প্লেনে না দেখতে চাই অন্য প্লেনে দেখতে চাই, দেখবা আমি এই সেকশনটাতে ক্লিক করার সাথে সাথে বাম পাশের অংশগুলো পরিবর্তন হয়ে গিয়েছে। তো এগুলো আমরা আস্তে আস্তে সবই আলোচনা করব। তার মধ্যে আমরা এখানে দেখতে পারি এই যে সেকশন 1 এর জায়গায় একটা প্লেন ড্র করা আছে এবং বলা হচ্ছে ফ্রন্ট প্লেন। তো আমরা তার পাশেটাই ক্লিক করি, তার পাশেটাই ক্লিক করলে এই দেখো এরকম হয়ে গিয়েছে। তো আমরা এখন প্লেনের এই মাঝখানে কোনো জায়গায় দেখতে পারি যে এই জায়গাতে দেখলাম। অথবা আমি এই রাইট প্লেনে ক্লিক করতে পারি, রাইট প্লেনে ক্লিক করলে এই পাশ থেকে দেখা যাবে যে রাইট প্লেন। হ্যাঁ, ডান পাশ থেকে সেকশন হবে। শুধু তাই না, এই যে এগুলো দেখতে পাচ্ছ, এই যে এটা তো অ্যারো দিলে তো শুধুমাত্র সামনে পেছনে যায়।
কিন্তু এই এই যে এই কার্ভগুলোতে ক্লিক করলে আবার এরকম বাঁকা করে যদি কোনো অ্যাঙ্গেলে আমাকে সেকশন করতে হয় সে ব্যবস্থাও আছে। হ্যাঁ, যে অ্যাঙ্গেলে সেকশন করলাম, আবার এরকম করে এদিক থেকে দেখি, এই যে এরকম অ্যাঙ্গেলেও চাইলে আমি সেকশন করতে পারবো। অ্যাঙ্গেলে সেকশন করে দেখলাম। তোমাদের নয়েজ আছে, ফোন অফ করে দাও যাদের চালু আছে। আচ্ছা, তাহলে সেকশন ভিউ হয়ে গেল। আমি যদি এই সেকশনটাকে আবার বাদ দিতে চাই, ঠিক আবার এই সেকশন ভিউর আইকনে ক্লিক করে দিলেই হয়ে যাবে, আবার আগের অবস্থায় ফিরে আসবে। এরপরে ডাইনামিক অ্যানোটেশন ভিউ আমরা এটা দেখাচ্ছি না, যেহেতু এই মুহূর্তে অ্যানোটেশন কাজটুকু করিনি, আমরা জাস্ট তার পরেরটা দেখবো। হ্যাঁ, ভিউ ওরিয়েন্টেশন, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, যে আমি কিভাবে, ধরে নাও এই আমি এভাবে রেখেছি, হ্যাঁ এটাকে এভাবে রেখেছি। এখন আমি ভিউ ওরিয়েন্টেশনে গিয়ে এখানে ক্লিক করে দেখো, এখানে ক্লিক করলে অনেক কয়টা অপশন চলে আসে। এই যে আমি টপ প্লেন থেকে দেখতে পারি এটা কেমন দেখা যাবে, লেফট প্লেন থেকে, ফ্রন্ট প্লেন থেকে, রাইট প্লেন থেকে, বা ব্যাক প্লেন থেকে, অথবা একদম নিচে থেকে। ধরে নাও আমি এটাকে ফ্রন্ট থেকে দেখতে চাই বা টপ থেকে দেখতে চাই, টপ থেকে দেখলে এটা এরকম হয়ে যাবে, টপ ভিউ। হ্যাঁ, এক কথায় বলতে পারো টপ ভিউ পেলাম। এখান থেকে আবার এটাকে ক্লিক করে রাইট সাইড থেকে দেখতে চাইলে এরকম হবে। তখন আমি যদি একে এভাবে না দেখে আইসোমেট্রিক ভিউ দেখতে চাই, তাহলে এই অংশটা হচ্ছে আইসোমেট্রিক ভিউ। আইসোমেট্রিক হয়ে গেল। এছাড়াও এখানে আইসোমেট্রিক ছাড়াও অন্য অপশন আছে। আমরা যদি আইসোমেট্রিকের এখানেও ড্রপ ডাউনে ক্লিক করে ডাইমেট্রিক, ট্রাইমেট্রিক, ডাইমেট্রিক ফর্মেও দেখতে পাবো, বা অন্য ভাবেও দেখতে পাবো। তো এখন আমি এটাকে এইটার কিন্তু একটা শর্টকাট আছে। আমি যদি কিবোর্ড স্পেস চাপ দিই, স্পেস, হ্যাঁ কিবোর্ডে স্পেস চাপলে এটা সরাসরি চলে আসবে। এরপর এখান থেকে আমি চাইলে আইসোমেট্রিক বা অন্য ফর্মে নিতে পারবো। আচ্ছা, তাহলে তোমরা তো দেখতে পাচ্ছ না ঠিক মতো? এরপরে যে এটা বেশি ইম্পর্টেন্ট, কেননা এখানে স্পেস চাপলেই আসে, তুমি যে কোনো ভিউতেই দেখতে পাবে। বা এই একটা বিষয় আছে, হ্যাঁ, নরমাল টু। তা আমি যদি ধরে নাও এই স্টাইলে আছে, এখন যদি এটাকে নরমাল টুতে ক্লিক করি ওই ভিউতে গিয়ে, তাহলে যেই প্লেনে ছিল সেই প্লেনের নরমাল হয়ে যাবে। আমরা এটা দেখবো একটু পরে, হ্যাঁ নরমাল টুতে আমরা কেন কাজ করব। তারপরের যে অংশটা আছে, এই দিয়ে তুমি আসলে মূলত এখন যেমন এজ আছে, প্রান্তগুলো আছে কালো রং, এরপরে মাঝখানের এগুলো আছে অনেকটা অ্যাশ কালার। তো এই এজ গুলো বাদ দিতে চাইলে এই এরকম শেডেড হয়ে যাবে। তারপরে যদি শুধু এজ গুলো দেখতে চাও তাহলে এভাবে হয়ে যাবে, অথবা এই পাশেরটা থেকে আরো ডটেড লাইন সহ দেখতে পাবো, যে ভেতরে একটি হোল আছে ডটেড লাইন সহ। এরপরে ডটেড লাইন দেখবো না, সবগুলো সলিড লাইন দেখবো, সেটাও করা যেতে পারে। তো আমরা ডিফল্ট ভিউটাই পছন্দ করি, এটা থাকুক। এরপরে হাইড অলটা এইখানে ক্লিক করলে কি কি আইটেম আসলে ডিসপ্লেতে শো করবে সেগুলো দেখাচ্ছে। তোমরা অরিজিন শো করবে, তার সাথে প্লেন থাকলে শো করবে, এরপরে গ্রিড, এইখানে আমরা হাত দিচ্ছি না, যে কয়টা শো করতেছে করুন, আমরা আর এগুলো নিয়ে এই মুহূর্তে কনসার্ন না, পরে ড্রয়িং করা লাগতে পারে। এরপরে যে অংশটা এডিট অ্যাপিয়ারেন্স, এটাতে যদি আমি এখানে তো শুধু অ্যাশ কালার দেখা যাচ্ছে, একে আমরা অন্য কালার যদি দিতে চাই, একটা ফেসে এক একটা কালার, বা কোনো ম্যাটেরিয়াল যদি আমি এখানে দিতে চাই, যে কপার ফর এক্সাম্পল, কপার বা অ্যালুমিনিয়ামের এই ইয়াটা পার্টটা হবে, সেক্ষেত্রে এখানে কাজ করা যেতে পারে। আর অ্যাপ্লাই সিন মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কেমন হতে পারে, যেমন এটা ব্যাকগ্রাউন্ড দিলাম, দেখো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গিয়েছে। এরপর অন্য ব্যাকগ্রাউন্ড দেওয়া যায়, জাস্ট ব্যাকগ্রাউন্ড। এগুলো নর্মালি রেন্ডারিং এর সময় প্রয়োজন হয়, যখন আমরা পার্টটা একদম কোনো একটা শেপে পিকচার আকারে বের করব। তো আমি ডিফল্টটাই চুজ করতেছি, হ্যাঁ 3 পয়েন্ট ফেডেড। আচ্ছা, তো এরপরে এই পাশে যেটা আছে সেটা হচ্ছে শ্যাডো ইন শেডেড মোড। তার মানে এই যে ছায়া দেখতে পাচ্ছি, এই যে ছায়া, এই শ্যাডো থাকবে, বা শ্যাডো বাদ দিয়ে দিতে পারি, অ্যাম্বিয়েন্ট,
বিভিন্ন রকম পার্সপেক্টিভ ভিউতে দেখব, ভিউ ঠিক না, পার্সপেক্টিভ স্টাইলিং, তারপর কার্টুন শেপে দেখব অনেকটা। তো এগুলো সবগুলোই যতগুলো চালু করলে বিভিন্ন ভিউতে দেখা যাবে কথা ঠিক, কিন্তু এটাতে আসলে তোমার ডিপেন্ড করে গ্রাফিক্স কার্ডের উপরে। হ্যাঁ, আমার এখানে হয়তো এখনো এই কালারটা যায় নাই, এই শুধু সাদা হয়ে আছে, বাট অ্যাশ কালার অলরেডি চলে গেছে। আচ্ছা, এনিওয়ে তাহলে এই হলো। তাহলে আমি এই অংশগুলো একটু রিভিউ করি। যে প্রথমত আমরা এই উপরে যে দেখলাম এগুলো হচ্ছে ফাইল মেনু, এখান থেকে সেভ করা যেতে পারে বা অন্যান্য সফটওয়্যারের মতোই নরমাল। তারপরে কিছু টুলবার আছে, কুইক অ্যাক্সেস টুলবার, এগুলো বিভিন্ন সময় সময় আমরা ব্যবহার করব। এখান থেকে হয়তো সেভ দেওয়া যায়, প্রিন্ট করা যায়, বা সেটিংস অপশন আছে। তার নিচে আছে রিবন। এই রিবনগুলো আবার ট্যাবের উপরে ডিপেন্ড করে, একটা ট্যাবে অনেকগুলো রিবন করে। এই ট্যাবগুলো চলে গেলে আমরা চাইলে রাইট বাটন ক্লিক করে যে কোনো ট্যাবের উপর এগুলো আনতে পারি, হ্যাঁ, টগল বাটন। ওকে, এরপরে আমরা এই যে টুলগুলো, এই টুলগুলো পরিবর্তন করা যায়। এগুলো ওই যে ফাঁকা জায়গাতে, যে কোনো রিবনের মধ্যে ফাঁকা জায়গাতে বা রিবনের মধ্যেই ক্লিক করলে এখান থেকে এই টুলগুলো কনফিগার করা যায়, কোন টুল থাকবে থাকবে না। কখনো কখনো কোনো কোনো ইন্টারফেসে এই ডান পাশেও কিছু টুল এনে রাখা হয়। বাম পাশের এই অংশটাকে বলে ফিচার ম্যানেজার। এখানে আমরা দেখতে পাবো যে কি কি কাজ করেছি, এখানে মূলত হিস্ট্রি থাকে। আমরা ড্রয়িং করার পরেই এই ব্যাপারটি দেখব। আর ডান পাশের অংশটিকে বলেছি রিসোর্স ম্যানেজার। এই অংশগুলো আমরা পরে দেখব, যে এখান থেকে কিভাবে আমরা বিভিন্ন স্ট্যান্ডার্ডের পার্টস সিলেক্ট করে আনতে পারি। আর এই অংশটাকে আমরা বলছি, কি মনে আছে এটা কারো? জি স্যার, ভিউ কন্ট্রোল। হ্যাঁ, ভিউ কন্ট্রোল স্যার, সেটাকে কন্ট্রোল করব। এই হচ্ছে সলিডওয়ার্কস এর মোটামুটি ইন্টারফেস। হ্যাঁ, তো আশা করি সবাই বুঝতেই পেরেছো, বা দু একবার নেভিগেট করলেই, ওপেন করে নেভিগেট করলেই তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে। তো আমরা একটা ড্রয়িং শুরু করতে চাচ্ছি, খুব সিম্পল একটা ড্রয়িং কিভাবে করে। তাহলে স্টার্ট করি না, একটা ড্রয়িং আমরা প্রথমে সলিডওয়ার্কস ওপেন করলাম প্রথম থেকে একদম। তো সলিডওয়ার্কস এর যেহেতু তিনটা মোড, তো আমরা মূলত পার্ট মোডে যাব। হ্যাঁ, তাহলে পার্ট মোডে ওপেন করে এখন আমরা ড্র করব। প্রথমে এই ডিজাইন লাইব্রেরি এটা ওপেন হয়ে আছে, ফাঁকা জায়গাতে ক্লিক করলে সরে যাবে। আচ্ছা, তো ড্র করার জন্য প্রথমে আমাকে যে কাজটি করতে হয়, একটা প্লেন সিলেক্ট করতে হয়। প্লেন, হ্যাঁ, একটা প্লেন সিলেক্ট করতে হয়, যে প্লেনের উপরে আমি ড্র করব। তো ড্র করার জন্য দেখো এখানে এই যে রিবনের মধ্যে প্রথমটা কি আছে, প্রথম ট্যাবটা হচ্ছে ফিচার, তারপর একটা স্কেচ, ইভালুয়েট, বিম এক্সপার্ট। এনিওয়ে আমাদের ড্র করার জন্য প্রথমে স্কেচ থেকে শুরু করতে হয়, এই স্কেচ। হ্যাঁ, কিন্তু স্কেচ থেকে শুরু করতে চাইলেও একটা প্লেন অথবা ফেসের দরকার হয়। তো যাই হোক, আমরা দেখি কিভাবে ড্র করা যায়। স্কেচ ট্যাবে ক্লিক করলাম, এখানে অনেকগুলো রিবন চলে আসছে, তাই না? তো আমি প্রথমে এই যে স্কেচে ক্লিক করব, এই স্কেচের এই আইকনটিতে ক্লিক করব। হ্যাঁ, দেখো এই আইকনটিতে ক্লিক করলে কি হয়, এই আইকনটিতে ক্লিক করার পরে আমাকে কি বলছে, আমাকে বলছে ওরা যে প্লেন, তিনটা প্লেন আছে, টপ প্লেন, ফ্রন্ট প্লেন, রাইট প্লেন। আমাকে যে কোনো একটি প্লেন চুজ করতে হবে। তার মানে ড্র করার জন্য একটা প্লেনের দরকার, যে কিসের উপরে আমি ড্র করব। তো এখানে আসলে মানে এক্সাক্ট প্লেন চুজ করা দরকার, যে কোন প্লেনে। তো ইজিলি আমি যদি টপ প্লেন সিলেক্ট করি, তার মানে বোঝাবে যে আমার ড্রয়িংটা হবে ফ্লোর থেকে। যদি একটা রুমের সাথে চিন্তা করো, ফ্লোর থেকে আমার ড্রয়িংটা হবে। আর যদি ফ্রন্ট প্লেন সিলেক্ট করি, তার মানে দেয়াল থেকে হবে। রাইট প্লেন যদি সিলেক্ট করি, আরেকটা দেয়াল থেকে আমার ড্রয়িংটা শুরু হবে। তো এখানে যে কোনো প্লেনই সিলেক্ট করা যায়, তোমার ইচ্ছা। কিন্তু আসলে ইঞ্জিনিয়ার হিসেবে একদম পারফেক্ট প্লেন সিলেক্ট করাই বেটার, পরে অ্যাডভান্টেজ পাওয়া যায় কমপ্লেক্স শেপের। তো যাই হোক, আমরা ধরে নাও টপ প্লেনটা সিলেক্ট করলাম। হ্যাঁ, এই টপ প্লেন সিলেক্ট করার পরে এই প্লেন অংশটা আমাদের সামনে একদম চলে আসলো। তো এর মধ্যে একটা অরিজিন দেখা যাচ্ছে। হ্যাঁ, আর কিছুই নেই। তো এখন আমরা ড্র করার জন্য অন্যান্য যে সফটওয়্যার গুলো আছে, বা এই সলিডওয়ার্কস এর ক্ষেত্রেও মোটামুটি কাছাকাছি,
যেমন এখানে আমরা স্কেচের পরেই দেখতে পাচ্ছি স্মার্ট ডাইমেনশন, তারপরে লাইন, সার্কেল, রেক্ট্যাঙ্গেল। তো আমরা লাইন দিয়ে শুরু করি। হ্যাঁ, এই লাইনে ক্লিক করলাম। লাইনে ক্লিক করে দেখো একটা পেন্সিলের মতো আইকন চলে আসছে, তাই না? তো এই লাইনে আমি যে কোনো একটা জায়গা থেকে ক্লিক করলাম, এরপরে আবার অন্য জায়গাতে ক্লিক করলাম। লাইন কিন্তু চলতেছি। হ্যাঁ, আমি যদি এটাকে বাদ দিতে চাই তাহলে স্কেপ চাপতে হবে। কিবোর্ডের ইএসসি, হ্যাঁ, স্কেপ যে বাটন আছে এটা চাপলে এটা বন্ধ হয়ে যাবে। তো যাই হোক, আমরা বাদ দিচ্ছি না। ধরে নাও এই আবার এটা দিলাম, আরেকটা, এভাবে লাইন ড্র করছি। তো এই লাইনকে আমি চাইলে ক্লোজ করতে পারি, ওর সাথে নাও করতে পারি। তো ওর সাথে ক্লোজ করে দিই, এই ক্লোজ করে দিলাম। এবং এখনো কিন্তু কমেন্টে আছে, চাইলে আমি এখানেও কিছু লাইন ড্র করতে পারি। তো দরকার নেই, আমি কিবোর্ডে স্কেপ চাপলাম। স্কেপ চাপাতে এটা কিন্তু অলরেডি হয়ে গেল। এই একটা শেপ, একটা এবড়ো থেবড়ো শেপ হলো, একটা সারফেস হয়ে গেল। তো এখন এটা তো আমার ধরে নাও আমার ড্রয়িং শেষ হয়ে গিয়েছে। এটাই আমার ড্রয়িং। তাহলে এখন আমি তো এটাকে সলিড হলো না, এটা তো 2D একটা ড্রয়িং হলো, তাই না? একটা 2D ড্রয়িং হলো। তো একে সলিড ফর্মে দিতে চাইলে স্কেচের পাশেই দেখবা এখানে ফিচার, হ্যাঁ, ফিচার ট্যাবে যদি আমি চলে যাই, ফিচার ট্যাবে চলে গেলে এই যে প্রথমটা এক্সট্রুড বস অবলিক বেস, হ্যাঁ, এক্সট্রুড বস অবলিক বেস, এটাতে যদি ক্লিক করি তাহলে দেখবে এই 3D শেপে চলে আসছে এবং এখানে একটি অ্যারো চিহ্ন দেখা যাচ্ছে। অ্যারো চিহ্নকে ক্লিক করে মাউসের লেফট বাটন ক্লিক করে যদি আমি এরকম একটু বড় করলাম, ছেড়ে দিলাম, এই দেখো স্যার 3D টা আরেকবার বলবেন? হ্যাঁ, আমরা আবার ড্র করব, অসুবিধা নাই। এটা জাস্ট এখান থেকে দেখতে থাকো। এইটা আবার আমি চাইলে এখানে বলে দিতে পারি যে কত, যে 2.09, এটা 2.09 ইঞ্চ দেখাচ্ছে, এটাকে 4 ইঞ্চ করে দিলাম, তাহলে এরকম 4 ইঞ্চ হয়ে গেল, এই ওকে হয়ে গেল। এনিওয়ে আমি আবার নতুন থেকে শুরু করি, এটাকে কেটে দিলাম, এটা কেটে দিলাম। এই সলিডওয়ার্কস ইন্টারফেস আমি যদি হোমে ক্লিক করি তাহলে ওই যে আগের হোম মেনুটা চলে আসবে। তাও না করি, এই পাশেরটাই দিই, নিউতে ক্লিক করি, তাহলে নিউতে 3টা মোড আমাকে দেখাবে, যে পার্ট মোড, অ্যাসেম্বলি মোড, ড্রয়িং মোড। আমি পার্ট মোডে চালু করতে চাই, পার্ট মোডে ক্লিক করে ওকে দিই, তাহলে পার্ট মোডে ইন্টারফেসটা চালু হয়ে গেল। এখন আমি প্রথমে ড্র করতে চাইলে আমাকে প্লেন সিলেক্ট করতে হয়, তাই না? আচ্ছা, তাহলে ড্র করার জন্য আমি যাব, ড্র শুরু করার জন্য যাব স্কেচে। স্কেচে গিয়ে এই স্কেচ আইকনটাতে ক্লিক করব। ক্লিক করার পরেই আমাকে বলতেছে যে কোন একটা প্লেন সিলেক্ট করতে। বেটার আমি এবার ফ্রন্ট প্লেন সিলেক্ট করি। ফ্রন্ট প্লেন সিলেক্ট করলাম, ক্লিক করলাম। ক্লিক করার পরে ফ্রন্ট প্লেনটা আমার সামনে একদম 2D ফরম্যাটে চলে আসলো। এখন আমি ড্র করতে পারবো। তাহলে ড্র করার জন্য এই অনেকগুলো আছে, লাইন আছে, সার্কেল আছে, রেক্টেঙ্গেল আছে। এই রেক্টেঙ্গেলটা আমরা নিতে পারি। এই রেক্টেঙ্গেলে ক্লিক করলাম। ক্লিক করে আমার হাতে এখন দেখো আইকন চেঞ্জ হয়ে গিয়েছে। এখানে একটা পেন্সিল এবং তার সাথে তার নিচে ছোট্ট একটা রেক্টেঙ্গেল। এতে বোঝা যাচ্ছে যে হ্যাঁ, এটা এখন রেক্টেঙ্গেল ড্র করতে পারে। তো আমরা এই অরিজিন থেকে শুরু করি। এই অরিজিনের এখানে গেলে দেখো আবার একটা ছোট্ট পয়েন্ট শো করতেছে। তো আমি ক্লিক করলাম, ক্লিক করে এই রেক্টেঙ্গেল স্টাইলে আসতেছে। আচ্ছা, আমরা বেটার এই রেক্টেঙ্গেলের এখানে দেখো, রেক্টেঙ্গেলের যে আইকনটা ছিল সেখানে কিন্তু এই পাশে ক্লিক করলে লিস্ট আসে যে কি ধরনের রেক্টেঙ্গেল আমরা ড্র করব। আচ্ছা, যে কোনো ধরনের নিলাম, আমি কর্নার রেক্টেঙ্গেলই নিলাম। রেক্টেঙ্গেল সিলেক্ট করা হয়ে গিয়েছে। তারপরে অরিজিন রেক্টেঙ্গেল কি ধরনের মানে রেক্টেঙ্গেলের আবার টাইপ আছে, আমি একবারেই দেখাচ্ছি। এই রেক্টেঙ্গেলের আইকনে যদি সরাসরি ক্লিক করো, এই সরাসরি রেক্টেঙ্গেলের আইকনে ক্লিক করলাম, তাহলে রেক্টেঙ্গেল সিলেক্ট হয়ে গেল। আমি একটা রেক্টেঙ্গেল এভাবে ড্র করতে পারি। এই তো একটা রেক্টেঙ্গেল ড্র হয়ে গেল। অথবা আমি যদি তা না চাই, রেক্টেঙ্গেলের মধ্যেও আবার অন্যভাবেও ড্র করা যায়। যেমন রেক্টেঙ্গেলের মধ্যে দেখো একটা কর্নার রেক্টেঙ্গেল, মানে দুটো কর্নার আমাকে সিলেক্ট করতে হবে। অন্যটি হচ্ছে সেন্টার রেক্টেঙ্গেল, তার মানে আমি সেন্টার রেক্টেঙ্গেল সেন্টার থেকে শুরু করব, এরপরে একটা কর্নার দেখিয়ে দেবো। 3 পয়েন্ট রেক্টেঙ্গেল, এগুলো আমরা আস্তে আস্তে শিখবো। হ্যাঁ, প্রথমটাতেই দেখি কর্নার রেক্টেঙ্গেল। কর্নার রেক্টেঙ্গেল ড্র করা কিন্তু ইজি। আমি আবার ড্র করি, এইটা ডিলিট করে দিলাম। তো হ্যাঁ, এখন এই রেক্টেঙ্গেলে ক্লিক করলাম। হ্যাঁ, রেক্টেঙ্গেলে ক্লিক করে আমি যে কোনো জায়গাতে ড্র করতে পারি। এখানে ড্র করি, এই একটা লেফট ক্লিক করব। লেফট ক্লিক করে ধরে রাখা দরকার নাই। হ্যাঁ, একদম লেফট ক্লিক করে জাস্ট মাউস ফ্রিলি, মাউস কিন্তু আমি এখন আর কোনো বাটন চেপে ধরে রাখি নাই।
একটা লেফট ক্লিক করেছি, ছেড়ে দিয়েছি, এরপর এখন আমি যেদিকে নেই সেদিকেই যাই। তো এই জায়গায় এনে বা যে কোনো একটা জায়গায় এনে আবার আমি একটা লেফট ক্লিক করবো, এই রেক্ট্যাঙ্গেল হয়ে গেল, রেক্ট্যাঙ্গেল হয়ে গেল। এটুকু ড্র কি বুঝতে পারলাম রেক্ট্যাঙ্গেলটা কিভাবে করলাম? তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার, পাইছি, বুঝতে পারছি স্যার। আচ্ছা, আবারও দেখাই এই রেক্ট্যাঙ্গেল কিভাবে ড্র করলাম। যে প্রথমে রেক্ট্যাঙ্গেলে ক্লিক করব, ক্লিক করে ছেড়ে দিব মাউস, লেফট ক্লিক করে, হ্যাঁ, মাউসের লেফট বাটন। যদি রাইট বাটন বা মিডল বাটন হয় তাহলে আমি বলবো, বাট এমনি নর্মাল ক্লিক বলতে লেফট ক্লিক। তো এরপরে আমি যে কোনো একটা জায়গাতে একটা লেফট ক্লিক করলাম, ক্লিক করে ছেড়ে দিলাম, ধরে রাখবো না। এখন আমি যে জায়গায় শেষ করতে চাই সেখানে গিয়ে আরেকটা ক্লিক করবো মাউসে, লেফট ক্লিক। এই তো রেক্ট্যাঙ্গেল হয়ে গেল। তাহলে এই রেক্ট্যাঙ্গেল আমরা এখন যদি এটাকে একদম এটা তো 2D হলো, তাই না? একে যদি আমি সলিড শেপ দিতে চাই, বা এই দেখো রেক্ট্যাঙ্গেল কমান্ডটা কিন্তু আছে, এই কমান্ডটাকে যদি বাদ দিতে চাই এসকেপ চাপ দিব, হ্যাঁ, কিবোর্ডের এসকেপ চাপ দিলে এই যে কমান্ডটি চলে গেল। এখন যদি একে আমি 3D শেপ দিতে চাই, অর্থাৎ বক্সের মতো বানাতে চাই, তাহলে এই স্কেচের পাশের যে ট্যাব আছে ফিচার, এই ট্যাবে ক্লিক করব। এই ট্যাবে ক্লিক করে প্রথমটি, একদম প্রথম, এক্সট্রুডেড বস অর বেস, এটাতে ক্লিক করার পরেই দেখবা এরকম চলে আসছে। এরকম চলে এসে এরকম একটা অ্যারো দেখাচ্ছে। তো অ্যারোতে যদি আমি অ্যারোকে যতটুকু টানবো এটা ঠিক ততটুকু এই সামনে পিছনে যাবে। আমি চাইলে এই যে এই বাম পাশের প্যানেল কিন্তু আবার চেঞ্জ হয়ে গিয়েছে, হ্যাঁ, বাম পাশের প্যানেল থেকে আমি এটাকে সাইজে দিতে পারি। ধরে নাও 1 ইঞ্চ করে দিলাম, আমি এটাকে 1 ইঞ্চ করে আমি টিক টিক মার্কে ক্লিক করে দিলাম। তাহলে এটা হয়ে গেল এই সলিড শেপ। এই সলিড শেপ পর্যন্ত কি সবাই বুঝতে পারলো কিনা? এই সলিড শেপটা আমি কি জানলাম। দেখো আমি আবারও করি, এই কাজটুকু আবার করি, তাহলে হয়তো তোমাদের বুঝতে সুবিধা হতে পারে। এই আবার নিউতে গেলাম, নিউতে গিয়ে প্রথমে পার্ট মোডে চালু করলাম, ওকে। তাহলে সলিডওয়ার্কস ইন্টারফেস চলে আসলো। এখন আমি ড্র করার জন্য স্কেচে যাব, স্কেচে গিয়ে এই স্কেচ আইকনে ক্লিক করব। ক্লিক করার পরে আমাকে বলছে ওরা বলছে একটি প্লেন সিলেক্ট করতে। তো আমি এই টপ প্লেনটি সিলেক্ট করতে পারি, যে কোনো প্লেন তোমাদের ইচ্ছা। তো আমি টপ প্লেনটি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি কি ড্র করব? আমি একটি রেক্ট্যাঙ্গেল ড্র করি। তাহলে একটা রেক্ট্যাঙ্গেলে ক্লিক করলাম, ক্লিক করার পরে যে কোনো জায়গায় আমি আঁকতে পারি। এখানে লেফট ক্লিক করে আবার লেফট ক্লিক করলাম, হয়ে গেল একটা রেক্ট্যাঙ্গেল। এখন একে যদি আমি সলিড শেপে আনতে চাই, রেক্ট্যাঙ্গেলের কমান্ডটা বাদ দেওয়ার জন্য স্কেপ চাপবো। আর যদি সলিড শেপে আনতে চাই তাহলে আমি যে পাশের ফিচার, স্কেচের পাশে যে ফিচার ট্যাব আছে এখানে ক্লিক করে এক্সট্রুডেড বস অর বেস এটাতে ক্লিক করব। ক্লিক করলে এখন দেখো এই একটা অ্যারো চিহ্ন দেওয়া হলো। অ্যারো চিহ্ন ক্লিক করে আমি ইচ্ছা মতো ম্যানুয়ালি ছোট বড় করতে পারি। আর যদি মনে হয় না ম্যানুয়ালি ছোট বড় দরকার নেই, আমার ফিক্স শেপ জানা, সাইজ জানা আছে, তাহলে এক্ষেত্রে আমি এই যে বাম পাশের প্যানেল থেকে দেখবো ফিচার ম্যানেজার প্যানেল, এখন এটা প্রপার্টি প্যানেল হয়ে গিয়েছে। তো এখানে বলা আছে 1.84, তো আমি এটাকে 2 ইঞ্চ দিলাম। 2 ইঞ্চ দিয়ে এন্টার দেওয়া যেতে পারে, মাউসের কোনো জায়গায় ক্লিক করা যেতে পারে। এরপরে সরাসরি এই কিবোর্ডে এন্টার দিলেও হবে, অথবা এই যে মাউস দিয়ে এই টিক মার্কে ক্লিক করলেও হবে। এই হয়ে গেছে। এখন যদি এটাকে বিভিন্ন শেপে ঘুরিয়ে দেখতে চাই দেখা যাবে। এখন এই ওলট পালট শেপে চলে আসছে। আমি কিভাবে আইসোমেট্রিক ভিউতে আনবো? খুবই সহজ, এখানে আছে এই ভিউ ওরিয়েন্টেশনে ক্লিক করে জাস্ট এই আইসোমেট্রিক, এই তো আইসোমেট্রিক ভিউতে চলে আসে। বা আমি আমার ইচ্ছা মতো অন্য শেপেও নিতে পারি। তো এরপরে আমি আবার এটার উপরে আরেকটি শেপ ড্র করতে চাই। হ্যাঁ, এটার উপরে আমি আরেকটা শেপ ড্র করতে চাই। তো আমি যদি আবার স্কেচে ক্লিক করি, স্কেচে ক্লিক করার পরে এই দেখো স্কেচ আইকনে ক্লিক করলাম। আইকনে ক্লিক করলে আমাকে তারা বলতেছে যে সিলেক্ট a plane, a planar face or
an edge on which to create sketch for the entity, মানে আমাকে হয়তো প্লেন সিলেক্ট করতে হবে অথবা কোন স্কেচের মধ্যে মানে একটা স্পেস সিলেক্ট করতে হবে। আচ্ছা আমি 1 মিনিট সময় নিচ্ছি একটু। আচ্ছা তাহলে এখন আমি প্লেন সিলেক্ট করতে পারি অথবা এই ফেস সিলেক্ট করতে পারি। ধরে নাও এই উপরের ফেসটা সিলেক্ট করলাম, এই উপরের ফেস সিলেক্ট করলাম, এখন আমি এখানে ড্রয়িং করতে পারবো। তো এখানে ড্রয়িং করার জন্য আমি যদি এটাকে একদম সরাসরি 2D তে মানে একদম আমার চোখের সামনে চলে আসবে এই উপরের ফেসটা, সেটা করার জন্য আমরা এই যে ভিউ ওরিয়েন্টেশনে গিয়ে এই এখানে দেখো এই নরমাল টু এরকম একটা অপশন আছে, নরমাল টু। তো নরমাল টুতে ক্লিক করলে এইরকম চোখের সামনে চলে আসবে। এখন আমি এখানে করতে পারি, ড্রয়িং করতে পারি। তো আবার ড্রয়িং করি, যে একটা সার্কেল আমি নিতে পারি, নতুন করে সার্কেল নিলাম। এই সার্কেলকে আমি এখানে ড্র করলাম। ড্র করার পরে এখন আমার যেহেতু ড্রয়িং হয়ে গিয়েছে, তাহলে এটাকে আমি রোটেট করিয়ে দেখি। হ্যাঁ ওই যে ওইখানে আমি ড্র করেছি। তো এখন এটা তো একটি সার্কেল হলো। তো সার্কেলের সাথে একটা সারফেস হয়ে গেছে মূলত। একে যদি আমি এক্সট্রুড করাতে চাই, মানে একটু আগের মতোই বক্সের মতো 3D শেপ দিতে তাহলে আবার ঠিক এই ফিচার ট্যাবে চলে যাব, সেখানে ক্লিক করে এক্সট্রুডেড বস বেসে ক্লিক করলেই দেখবা এটা আবার ঠিক এই যেরকম আমি টেনে কম বেশি করতে পারবো, অথবা এখানে সাইজ দিতে পারবো, যে 3 ইঞ্চ সাইজ দিলাম, 3 ইঞ্চ সাইজ দিয়ে এই ঠিক মার্ক করে দিলাম, এই তো হয়ে গেল। তার মানে এই একটা বক্স শেপের উপরে অন্যরকম একটা এই সিলিন্ডার শেপ এখানে আমি বসিয়ে দিলাম। তো ঠিক আছে, আমি যদি আবার ড্র করতে চাই, তাহলে আমি আবার এখানে এই ফেসে যদি আমি ড্র করতে চাই, তাহলে এই ফেস আগে ক্লিক করে নিলাম। এবার একটু অন্যভাবে করি, এই ফেসটা আমি ক্লিক করে নিলাম, ক্লিক করে স্কেচে গিয়ে এই স্কেচ ক্লিক করব। তাহলে এখন দেখো এই ফেসেই আমার ড্রয়িংটা হবে। তো এখন আবার এখানে আরেকটা সার্কেল আমরা ড্র করতে পারি। ক্লিক করলাম, এখানে আঁকি আরেকটা সার্কেল, এই আরেকটা সার্কেল এখানে আমি ড্র করলাম। ড্র করার পরে কমেন্টটা বাদ দিই। তো ড্র করার পরে এবার আমি এটাকে আবার ওই সলিড শেপ দেব, 3D শেপ। তো পাশে এই ফিচার ট্যাবে ক্লিক করে দেখো এবার আর এক্সট্রুডেড বস বেস এটা দিব না। এবার যে কাজটি করব, এক্সট্রুডেড কাট দিব। হ্যাঁ, এক্সট্রুডেড কাট মানে আমি কেটে ফেলতে চাই। এই সলিড শেপে এত সময় তো দিয়েছি, সব সলিড শেপ হয়ে যেদিকে নিতে চাই উপরে বা নিচের দিকে যাবে আমার ড্রয়িং এর ক্ষেত্রে। আর এক্সট্রুডেড কাট দিলে সে এরকম কেটে ফেলবে, সে যত দূর পর্যন্ত ড্রয়িং পাবে তত দূর পর্যন্ত ড্রয়িংটাকে এরকম কেটে ফেলবে। তো ধরে নাও আমার এই পর্যন্ত কাটলেই হয়, পুরো শেপ হয়ে গিয়েছে। তো এবার যদি আমি এখানে এই টিক চিহ্নতে দেই তাহলে হয়ে গেল। তো দেখো এখন কিন্তু কেটে গিয়েছে, দেখতে পাচ্ছ সবাই? তাহলে আমি কিন্তু দুটো কাজ করলাম। হ্যাঁ, একটা প্রথমে একটা শেপ ড্র করলাম, 3D হলো, সেই শেপের উপরে আরেকটা শেপ এরকম ড্র করলাম যেটা সিলিন্ডার শেপ। এরপরে আবার কিছু অংশকে কাটলাম। এই কাজটা আমি আবার করছি, তোমরা দেখো। এবারের কাজ আমি মাপ ঝোঁক সহ করবো, ডাইমেনশন সহ করবো। দেখো আমি আবার নিউতে চলে যাই, নিউতে চলে গিয়ে পার্টি গেলাম, পার্টি গিয়ে ওকে। তো এখন আমি প্রথমে ড্র করতে চাই, এবার আমি একটু ভিন্ন স্টাইলে ড্র করি। আগে আমি প্লেন, দেখো এই যে বাম পাশের যে ফিচার ম্যানেজার আছে এখানে কিন্তু এই যে প্লেন আছে। তো আমি টপ প্লেনে ক্লিক করলাম, আগে থেকে আমি প্লেনে ক্লিক করে রেখেছি। টপ প্লেনে ক্লিক করলাম, ক্লিক করে এখন চলে যাব স্কেচে গিয়ে এই স্কেচ আইকনে যদি ক্লিক করি, এই সরাসরি আমাকে আর প্লেন সিলেক্ট হয়ে গেল। ফাঁকা জায়গাতে ক্লিক করলে প্লেনের বর্ডারটা চলে যাবে। তো এখন আমি এখানে একটা রেক্টেঙ্গেল ড্র করি। রেক্টেঙ্গেলের মধ্যে তোমাদেরকে বলেছি যে রেক্টেঙ্গেলের পাশেই যে ছোট্ট একটু আইকনের মতো আছে, এখানে ক্লিক করলে দেখা যায় যে কি ধরনের রেক্টেঙ্গেল। এতক্ষণ আমরা যে রেক্টেঙ্গেল ড্র করেছি সেটাকে বলে কর্নার রেক্টেঙ্গেল, দুটো কর্নার সিলেক্ট করতে হয়। আরেক ধরনের রেক্টেঙ্গেল আছে সেন্টার রেক্টেঙ্গেল, মানে আমি সেন্টার সিলেক্ট করব, এরপরে আরেকটি কর্নার সিলেক্ট করব। তাহলে এই সেন্টার রেক্টেঙ্গেলটা এবার নেই, দেখি এটা কেমন। এটা ক্লিক করলাম। তাহলে প্রথমে আমাকে সেন্টার সিলেক্ট করতে হবে। তো বেটার এই সেন্টারটা অরিজিনে হোক, সেটাই তো ভালো।
অন্য জায়গায় দিলেও আপত্তি নাই। তো আমি অরিজিনে ক্লিক করলাম, ক্লিক করে দেখো সেন্টার কিন্তু সিলেক্ট করা হয়ে গেছে। আমি কিন্তু মাউস ক্লিক করে মাউস ছেড়ে দিয়েছি। এরপরে এই যতদূর মাউস নিব ততদূর এই এখন আরেকটা ক্লিক করতে হবে, এই ক্লিক করলাম, হয়ে গেল। এই তো এখন স্কেপ যদি দেই তাহলে এই হয়ে গেল রেক্টেঙ্গেল। তো এটা তো কোনো মানে সাইজ আমি দিলাম না, তাহলে এবার আমি একটু সাইজ দিতে চাই। সাইজ দেওয়ার জন্য দেখো এই স্কেচের পাশে স্মার্ট ডাইমেনশন নামের একটা আইকন আছে। স্মার্ট ডাইমেনশনে যদি আমি ক্লিক করি, স্মার্ট ডাইমেনশনে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই এজটাকে আমি সাইজ দেব। তো এই এজ বাই লাইনটাকে আমি ক্লিক করে লেফট ক্লিক করব একটা, হ্যাঁ লেফট ক্লিক করে মাউস উপরের দিকে নিলাম, উপরের দিকে যত দূর নিতে ইচ্ছা হয় ঠিক ততটুকু নিয়ে আবার একটা লেফট ক্লিক করব। তাহলে এই যে এখন সাইজ দেখাচ্ছে, এটার বর্তমান সাইজ আছে 9.59 এরকম একটা ইঞ্চ। তো আমি এটাকে 15 ইঞ্চ করি, 15 ইঞ্চ দিলাম, হয়ে গেল। এরপরে এই পাশের সাইজটা আমি দিতে পারি। ওই দেখো ডাইমেনশনের কমান্ড কিন্তু আমার হাত থেকে চলে যায়নি, এই কমান্ড কিন্তু অলরেডি আছে। তো আবার এই করি, এখানে লেফট ক্লিক করে এই এখানে যত দূর নিতে ইচ্ছা করে তো এতটুকু নিলাম, নিয়ে লেফট ক্লিক করলাম। আবার এটা দেখাচ্ছে 6.71 ইঞ্চ, তো আমি এটাকে 8 ইঞ্চ করে দিলাম। তাহলে একটা হয়ে গেল 15 ইঞ্চ আর একটা হয়ে গেল 8 ইঞ্চ। ওকে, এখন আমি এটাকে 3D শেপে নিই, 3D শেপে নিতে পারি। এই ফিচারে ক্লিক করে স্কেচের পাশে আমাদের কি কাজ ছিল, ফিচারে ক্লিক করব, এরপরে যে এক্সট্রুডেড বস অর বেস এটা ক্লিক করার পরে আমরা এভাবে টেনেও দিতে পারি। এই যে অ্যারো চিহ্ন আছে এটাকে টেনে কম বেশি করতে পারি, সেটা একটা অপশন। না হলে এখানে ডাইরেক্ট লিখবো যে কতটুকু, এই বাম পাশের প্যানেলে এখানে আমরা ধরো এটাকে 6 ইঞ্চ দিলাম, 6 দিয়ে এন্টার। ওকে, 6 ইঞ্চ দুইবার এন্টার দিলাম, 6 ইঞ্চ হয়ে গেল। এই তাহলে এই হলো আমার শেপ। তো এখন আমি এটাকে দুইটা হোল করি, হোল করতে পারি। তো হোল করার জন্য এদিকে হোল করব, তাহলে কি করতে পারি, স্কেচে যাই, স্কেচে গিয়ে স্কেচ ক্লিক করি। আমার কোনো ফেস সিলেক্ট করা নাই, ফেস বা প্লেন, তাহলে আমি এই ফেসটা সিলেক্ট করি, এই ফেসে আমি কাজ করব, ক্লিক করলাম। এখন তুমি চাইলে এই 3D অবস্থায় ড্রয়িংটা করতে পারো, আর যদি ইচ্ছা করে না এই 3D অবস্থায় ড্রয়িং করা আমার জন্য কঠিন, তাহলে আমি এক কাজ করি, এটাকে নরমাল করে নিই আমার চোখের সামনে যাতে খুব সুন্দর দেখা যায়। এটাকে নরমাল করার জন্য এই যে ভিউ ওরিয়েন্টেশনে ক্লিক করে এই নরমালটা দিয়ে দিলাম, তাহলে আমার চোখের সামনে চলে আসলো। এখন আমি এটাকে একটা সার্কেলই করি, হ্যাঁ একটা সার্কেল করি, একটা সার্কেল করলাম, এই সার্কেল, হ্যাঁ সার্কেল করলাম। তো এই সার্কেলেরও সাইজ দেই, স্কেপ করে দিই, সার্কেলের সাইজ দিতে পারি। স্মার্ট ডাইমেনশনে ক্লিক করলাম, ক্লিক করে এই সার্কেলের মধ্যে এই এরকম একটা সার্কেল কিন্তু দেখো একটা মার্ক হয়ে আছে, একে লেফট ক্লিক করে কোন এক জায়গাতে যদি আমি যে ডাইমেনশন দিতে পারতেছি আমি, দেখছো ডাইমেনশন 3.99, আরেকটা লেফট ক্লিক করলে বলতেছে 3.99। আচ্ছা এটা আমি 4 দিলাম, তাহলে 4 ইঞ্চ হয়ে গেল, 4 ইঞ্চ হয়ে গেল। এখন আমি এটাকে সার্কেলটাকে সেন্টারে রাখা যেত, আচ্ছা থাক সেন্টারে না রাখলাম। আমি এই নিচের এজ থেকে সার্কেল পর্যন্ত দেখি কতটুকু ডিসটেন্স আছে। এই ক্ষেত্রে আমি কি করতে পারি, এই নিচের এজটা সিলেক্ট করতে পারি। আমার কিন্তু ডাইমেনশন অলরেডি সিলেক্ট করা আছে, দেখো স্মার্ট ডাইমেনশন এটা কিন্তু অলরেডি কমান্ড নেয়াই আছে। তাহলে এই ক্ষেত্রে কমান্ড যেহেতু নেওয়া আছে আমি বারবার নিচ্ছি না, এই নিচের এজটা সিলেক্ট করলাম করে, আর এই যে সার্কেলের সেন্টারে এখন শো করতেছে, সেন্টার ক্লিক করলাম, এই দুটো ক্লিক করলে এখন এখানে আছে কত 3.28। আমি একটা লেফট ক্লিক করি, আবার এই 3.28 এর জায়গায় আমি এটাকে 4 দিয়ে দিতে পারি, ধরে নাও 3.5 দিলাম, 3.5 ইঞ্চ, 3.5। ওকে, তাহলে হয়ে গেল 3.5, পরে এটা হবে এরকম। আমি এই পাশ থেকেও করি, এই পাশের এজ থেকে এই সার্কেলের সেন্টার পর্যন্ত এই জায়গা পর্যন্ত ডিসটেন্স হচ্ছে, এটাকে আমরা 5 দিলাম, 5, তাহলে এটা হয়ে গেল। এখন আমি এটাকে একটু করি, রোটেট করাই, রোটেট করিয়ে এটাকে কাট করতে চাই, তাহলে কি করব বলো তো, কে পারো? কাট, এক্সট্রুড কাট,
ফিচারে যাব, তাই না? এই যে স্কেচ পাশে ফিচারে গিয়ে তারপরে এই যে এক্সট্রুড কাটে ক্লিক করব, এক্সট্রুডেড কাট। তো এক্সট্রুডেড কাটে ক্লিক করলে এই যে ক্লিক করলাম, এখন এই যে কাট হলো, কিন্তু কাট কিন্তু পুরোপুরি হয়নি, তোমরা দেখতে পেয়েছো? এখান থেকে কতটুকু হবে এই পর্যন্ত। যদি আমি এটাকে টেনে পুরোটা নিয়ে যাই তাহলে হতে পারে একদম পুরোপুরি, কিন্তু আমার কি সব সময় এরকম টেনে টেনে কাজ করতে হবে? এটা তো ফিজিবল হলো না। তা আমি আরেকটু বুদ্ধি করি, অন্য একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? যে এই যে দেখো, এই যেখানে আমরা সাইজ দেই কতটুকু কাট হবে বা কতটুকু এক্সট্রুড হবে, যে 4.42 ইঞ্চ, তার উপরে এই লেখা দেখো, এখানে লেখা আছে ব্লাইন্ড। ব্লাইন্ড ব্লাইন্ড না দিয়ে আমরা এই যে ব্লাইন্ড মানে একদম ইচ্ছা মতো, কোনো ভ্যালু নাই। তো ব্লাইন্ড না দিয়ে আমি থ্রো অল দিই, তার মানে যতটুকু পর্যন্ত পাই সে পুরোটুকু কেটে ফেলবে। এই থ্রো অল দিলে দেখো একদম পুরো শেষ মাথা পর্যন্ত নিয়ে গিয়েছে। থ্রো অল দিলাম, ওকে দিলাম। এই টিক, এই এখানকার টিক মার্ক অথবা এই বাম পাশের টিক মার্ক যে কোনো একটা দেওয়া যেতে পারে। আমি এবার এটা দিই, এই হয়ে গেল, দেখো কেটে ফেলেছি। তো আমি আবার একটা কাটি, এই পাশে কাটি, এই এখানে একটা কাটি, এই সারফেসে একটা ড্রয়িং করব। এবার আর এটাকে নরমাল টু করা দরকার নাই। এই স্কেচে ক্লিক করলাম, স্কেচ, কোথায় স্কেচ করব? এখানে, ওকে। এখন সার্কেল ড্র করি। সবসময় সার্কেল কেন, রেক্টেঙ্গেল নেই, একটা রেক্টেঙ্গেল নিয়ে একটা ছোট, এই রেক্টেঙ্গেল এইভাবে ড্র করি। এখানে দিলাম, এই পর্যন্ত দিই, হ্যাঁ এইটা দিলাম, ওকে। তাহলে এখন এটাকে কাট করব, আমার এটা কমেন্টটা ক্যান্সেল করি। আবার ফিচারে চলে যাব, ফিচারে চলে গিয়ে এক্সট্রুড কাটে ক্লিক করব। এক্সট্রুড কাট কত দূর হবে? এই যে ব্লাইন্ড আছে, ব্লাইন্ড না করে একে থ্রো অল দিয়ে দিলাম, তাহলে পুরো অংশ জুড়ে কাটবে। এই তো থ্রো অলে পুরো অংশ জুড়ে আসবে। তাহলে আমি এখন এটাকে টিক মার্ক করে দিই, হয়ে গেল, পুরো অংশ জুড়ে কেটে গিয়েছে। আচ্ছা, দেখেছো? ঠিক আছে। এটা কি তোমাদের কাছে কেমন মনে হয়? অনেক হার্ড সলিড ওয়ার্কস নাকি? না স্যার, ইজি আছে। না স্যার, সমস্যা নেই, সহজে আছে। স্যার ইজি, স্যার ইজি। আচ্ছা, স্যার আপনার এই সলিড ওয়ার্কসটা কত স্যার? এটা 14 না 18? তোমরা 14 তে, আমি আসলে 14 এই কাজ করেছি মেইনলি। হ্যাঁ, 14 তে 14 ইন্টারফেস 18 ইন্টারফেস খুব একটা ডিফারেন্ট না, কাছাকাছি। 12 হলেও চলবে, 12 এও অলমোস্ট একই রকম। 21 এ কিছু চেঞ্জ আছে, 2021 এ, বাট খুব মেজর না একদমই। তাহলে এইটা তো আমরা পারলাম। তাহলে আমরা একটু একদম শেপ, একটা সুন্দর একটা শেপই আমরা এবার ড্র করি। দেখো এটাকে আমি এটা সেভ করব, শেপটা যেহেতু ড্র করলাম। দুই ভাবে করা যায়, ফাইলে গিয়ে সেভ দিতে পারো তুমি, একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে এই যে এখানে সেভ আইকন আছে। আচ্ছা, সেভ আইকনে দিলাম, ক্লিক করলাম, কোন একটা জায়গায় সেভ করতে বলবে, আমি ডেস্কটপে করলাম। এবং এইটা আমি দিলাম, এই পার্টটা হচ্ছে তোমাদের থার্ড ইয়ার ওয়ালাদের জন্য। হ্যাঁ, তাহলে আমি এটার নাম থার্ড ইয়ার, ওকে। তাহলে এটা ডেস্কটপে দিয়েছি, তাই না? আচ্ছা, ডেস্কটপ, এটা কিন্তু কাইন্ড অফ গিফট মনে করতে পারো, হ্যাঁ, তোমাদের জন্য, থার্ড ইয়ার ওয়ালাদের জন্য। আচ্ছা, এবারে সেকেন্ড ইয়ার ওয়ালাদের জন্য আমি একটা ড্র করি, ক্লোজ, নতুন করে ড্র করি। ওদের জন্য যেহেতু ওরা ছোট, ওদের জন্য একটু একদম শেপ টেপ সহ একটা জিনিস ড্র করি। একটা এক্সারসাইজ থেকে করি, এবং থার্ড ইয়ার ওয়ালা আমাকে হেল্প করবে এই জায়গায়, আশা করি। এই শেপটা আমি ড্র করব, দেখো ডাইমেনশন সব আছে। এই শেপটা আমি ড্র করতে চাই। এর পাশে কত? 76, তাই না? আর এদিকে কত? 50, 76, আর হচ্ছে এদিকে 50, আর হাইট কত? 20। তাহলে আমি একটা বক্স তো আগে আঁকতে পারি, এত তো সমস্যা। জি স্যার। 76, 20 হবে হাইট, 20 বলেই হবে স্যার। 76 আর 50 এই লেংথ আর উইডথ, আর হাইট হচ্ছে 20। যদি একটা বক্স আমি আঁকি, তারপরে তোমরা আমাকে সাজেস্ট করো যে কত দূর আমি করতে পারবো। তাই এই গেলাম, নতুন আবার এই নিউতে চলে যাই, পার্ট, ওকে। তাই প্রথমে কি কাজ? প্লেন হয়, তুমি প্লেন ক্লিক করে স্কেচে ক্লিক করতে পারো, অথবা স্কেচ ক্লিক করে এই প্লেনে ক্লিক করলাম, একই কথা। তো এই টপ প্লেনেই আঁকি, টপ প্লেন পরিচিত হয়ে গেছে আমাদের অনেকটা। তো রেক্টেঙ্গেল, কোন ধরনের রেক্টেঙ্গেল সিলেক্ট করা আছে? কর্নার রেক্টেঙ্গেল,
আচ্ছা কর্নার রেক্টেঙ্গেল থাক না, তো ভালোই তাই না? তো কর্নার রেক্টেঙ্গেল দিয়ে অরিজিন থেকে শুরু করি, সুবিধা আছে। অরিজিন থেকে কত দূরে একটা মাপ ঝোঁক নেওয়া যায়। তাই এই আঁকলাম। তো এটা লেন্থ কত ছিল, আমি এই যে কমেন্টে স্কেপ করে দিই, ডাইমেনশন নিব পাশেরটাই স্মার্ট ডাইমেনশন। আর লেন্থ কত ছিল, কত জানো? 26 76, ওকে 76, এই তো। আর এই পাশেরটা এটা কত? 50 স্যার 50। আচ্ছা তাহলে এটা হয়ে গেল 50 দিলাম। তাহলে এখন এক্সক্লুড করি, এই যে ফিচারে চলে যাব, এক্সক্লুড। হাইটটা কত জানো ছিল, একটু দেখে আসি। স্যার 20। ওকে 20, আচ্ছা 20, তাহলে এখানে আমরা 20 ইঞ্চ দিতে পারি, 20 ইঞ্চ। ওকে এই তো হয়ে গেল, এখন বক্স হয়ে গেল। এখন তোমরা আমাকে বুদ্ধি দাও যে এইরকম একটা শেপ বানানোর জন্য কোথায় গেল আমার ভুলে গেলাম, এখানে। সেটা তো বক্স হয়ে গেল, কিন্তু বক্সের এই জায়গাটা কিন্তু নাই, তাই না? জি স্যার। কিন্তু নাই, তাহলে এরকম একটা অংশ আমরা কেটে ফেলতে পারি। কাটবো, এটা কতটুকু, এটা বলতে পারে আমাকে? এই লেন্থটা কতটুকু আর এইটুকু কতটুকু? স্যার একটা 18, সরি স্যার 44 স্যার, এদিক এইটুকু 44 হয় স্যার। এটা 18 তাই না? 44 জি স্যার। এটা 18, আচ্ছা এটা 18 আর এটা হচ্ছে 44, শিওর তো? হ্যাঁ এটা জি স্যার। 18 আর 44, ওকে সমস্যা নাই, আমরাও 18 করে দিই। এখানে একটা রেক্টেঙ্গেল ড্র করবো, তাহলে 18 44 এর স্কেচ দেই। কোথায় ড্র করব? এখানে। আচ্ছা স্কেচে ক্লিক করি, এখানে ড্র করব রেক্টেঙ্গেল। এবার কর্নার রেক্টেঙ্গেল নিলে বিষয়টা সুবিধাজনক, সেন্টার রেক্টেঙ্গেল নিলে কর্নার রেক্টেঙ্গেল, এরকম একটা রেক্টেঙ্গেল এই কর্নার দিয়ে এইরকম জায়গা কেটে দিব। কত ছিল এটা সাইজটা? মাত্রই তো বললাম। এটা কত? এটা 44 স্যার। 44 দিলাম। আর এটা স্যার 18। হ্যাঁ ড্রয়িং এর স্ট্যান্ডার্ড মেইনটেইন হয় না, তো বাইরে দিতে হবে। তো এটাকে কাট করে ফেলি। কোথায় যাব? ফিচার আর এক্সট্রুড কাট দিলাম। পুরোটা কাট করব, তাহলে এই ব্লাইন্ডের জায়গাতে থ্রো করে দেব, থ্রো অল হয়ে গেল। টিক মার্ক দিলাম, হয়ে গেল, ডাইরেক্ট কেটে গেছে, ভালো কেটে গিয়েছে। এখন পরের কাজ আছে, পরের কাজ হচ্ছে এরকম একটা ত্রিভুজের মতো বানানো। আচ্ছা ট্রায়াঙ্গেল রাখতে হবে স্যার একটা, মানে কাটতে হবে কি, নিচের অংশ কাটবো না, কাটবো উপরের দিকে, তাই না? জি স্যার। তাইলে এটা 7 থেকে শুরু করব, 7 আর 20 থেকে 13 কমাইতে হবে। এই হাইটটা আমাকে কে বলতে পারে? 30 স্যার 13 স্যার, পুরাটা 20 না? স্যার 13 আর 32 হবে স্যার। এটা থাক, ও এটা 32 না? না 32 জি স্যার। কত? এটা 18 পর্যন্ত, এই অংশটুকু 18 না? জি স্যার। আচ্ছা ওটা পরে, আমি তাহলে যাই। এই ত্রিভুজ থাকতে হবে যেটার 7 থেকে শুরু হবে, একটা ত্রিভুজ আঁকি। এই সারফেসে একটা ত্রিভুজ আমরা ড্র করব। এই সারফেস কাছে নিয়ে আসলাম, স্কেচ এই সারফেসে। আরে ভয় পাও কেন, আগে একটা লামসাম ত্রিভুজ আঁকো। এই একটা আঁকলাম, এখানে দিব, আরেকটা দিব এখানে, আরেকটা দিব এখানে, আরেকটা দিব এখানে। এই ত্রিভুজটাকে কাটতে হবে। এই ত্রিভুজ তো হয়ে গেল, এখন তার সমস্যা নেই। এখন তুমি সাইজ দাও, এটা ডাইমেনশন দাও। এখান থেকে এই কোণার পয়েন্ট থেকে এইটা পর্যন্ত কত? এখন এটা 7, তো হয়ে গেল। আর কিছু 7 স্যার। আর তো ওইদিকে যাবে, হয়ে গেছে 7। জি স্যার। তো এখন তাহলে আমরা যাই, এদিকে কাট করি। তাহলে ফিচারে যাই, ফিচারে গিয়ে এক্সট্রুড কাট দিব। এক্সট্রুড কাট দিয়ে কতটুকু দিব তো তোমরা জানো স্যার 18 কতটুকু দিব? 18। আমি তো হিসাব মাথায় রাখা যায় না, অন্য সুবিধা নেই। এই সারফেস পর্যন্ত আসবে, এটা তো বিশ্বাস করো নাকি? এই সারফেস পর্যন্ত দিলে হয়ে যাবে স্যার। ওই কর্নারে দিয়ে এই যে ব্লাইন্ডে দেখো, ব্লাইন্ডে কি লেখা? এখানে ব্লাইন্ড লেখা। 7 হয়। এই আমি দিব আপ টু সারফেস, এখানে অপশন আছে, আপ টু সারফেসে ক্লিক করব। ক্লিক করার পরে বলবে কোন সারফেস পর্যন্ত? এই সারফেস পর্যন্ত। হয়ে গেল। আমার এত হিসাব করার দরকার আছে? ওরাই তো করে দিবে। আবার দেখাবো? না স্যার, ঠিক আছে। এই যে এই অংশটা ড্র করা আছে, ফিচারে যাব, তারপরে কি দিব? এক্সট্রুড কাট। এক্সট্রুড কাট দিলে এখন তো এই যে ব্লাইন্ডের মতো কাটবে, কতটুকু কাটবে জানি না।
তো ঠিক আছে, আমি ব্লাইন্ড অপশনটা বাদ দিয়ে এটাকে দিব আপ টু সারফেস। আপ টু সারফেসে ক্লিক করলে এরা আমাকে বলবে কোন সারফেস, তাহলে আমি এই যে এই সারফেসটার মধ্যে একটা ক্লিক করে দিব, ও এই সারফেসে দেখাবে, হয়ে গেল। এই তো তোমাদের শেপ চলে আসছে। এটা হচ্ছে সেকেন্ড ওয়ালাদের জন্য শেপ। ওদের নামে এটা সেভ করি, এটা ফাইলে গিয়ে সেভ, এটা আমি ডেস্কটপে করব। স্যার এইটাকে তো স্যার আমরা অন্যভাবে আঁকতে পারতাম, প্রথমে এইটুকু এঁকে তারপর অ্যাড করতাম। আমরা অন্যভাবে আঁকবো, এখন তোমরা বলবা, আমি ওইভাবে আঁকবো। প্রথমে আমরা কি করব বলো, এটা কি দেব, নতুন করে আবার পার্ট নেই। এটা কিভাবে আমরা আঁকতে পারি, এই পুরো শেপটা আগে আঁকি। এই যে পুরোটা এইভাবে 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 স্যার 32 76 ওইটা আগে এঁকে নিব। প্রথমে পুরো 76 দিব, একটা লাইন দিয়ে আঁকবো। এবার 76 দিব একটা লাইন, আরেকটা লাইন দিব 50, আরেকটা লাইন দিব 32, আরেকটা লাইন কতটুকু 18, আর এই পাশে মিলাই দেবো। তা আঁকি, এভাবে আঁকি। কতভাবে আঁকা যায়, স্কেচ, স্কেচ, প্লেন, টপ প্লেন, তাই লাইন। এবার সব আর অন্য ভেজালে যাবো না, লাইনের উপরেই সব। লাইন ভুলে গেছি কেমন জানা ছিল, এইভাবে এইভাবে। আচ্ছা ঠিক আছে, একটা সেই পাখি পরে ডাইমেনশন দিব, ডাইমেনশন তো এত প্রবলেম না। এরকম ছিল মনে করো, এই এই এরকম, এই এরকম এরকম এরকম, এই হলো না। এটাকে আচ্ছা লাইন ড্র করি, পরে এটাকে কেটে নতুন করে ড্র করি, আবার লাইন দিই। লাইন এখান থেকে শুরু করি, এই কত দূর যাবো, এই যে গেলে দেখো এই যে বোঝা যায় আমি কত দূর গিয়েছি, এই যে ও ডটেড লাইন দিয়ে বুঝিয়েছে, তাহলে ডটেড লাইন দিয়ে বুঝিয়েছে, তাহলে ক্লিক করি আর এখানে গিয়ে এঁকে দিলাম, হয়ে গেল। এখন সাইজ দিব, সাইজ দিলেই রেজাল্ট শেষ। স্মার্ট ডাইমেনশনে ক্লিক করি। এটা কত কে বলতে পারো? 76 গুড। আর এটা 50 দিলাম, বাঁকা হয়ে গেছে। আর এটা কত? স্যার এটা 32। এটা 32, এটা ঠিক করি, পরেরটা পরে বোঝা যাবে। 32, আর এই নিচেরটাও দিয়ে দিই, 20 নিচেরটা দিব, এটা 20 দাও, দেখে আসি। 32 নিচেরটাও 32, তাহলে এটা এই যে ক্লিক করে 32 দিই, তাহলে তো ভেজাল শেষ। 32 তো হয়েছে। আর এটা অলরেডি 18 হয়ে গেছে, তাই না? এটা 32 হইলে এটা 50 হইলে তো 18, আর আমার কাজও করা লাগবে না, হয়ে গেল। তো এখন এটাকে এক্সট্রুড করো, এই কোথায় ফিচার, ফিচার ওইটা তো ক্লোজই করে নিই। ফিচারে গিয়ে কি দেবো, বস এক্সট্রুড। এই তো এটাকে কত দূর তুলবো, কত জানা ছিল? 20 তুলবো, 20 তুললাম, ঘুরাই দেই। তো আমাদের তো হাতে অপশন আছে, আমাদের দেখতে এরকম হইলে সুন্দর লাগবে। এই তো কাছাকাছি। আচ্ছা এখন কি কাজ, এখন তো ট্রায়াঙ্গেলটা আঁকলেই হবে। ট্রায়াঙ্গেলটা আঁকি, স্কেচে গিয়ে স্কেচ কোথায়, এই সারফেসে, এই সারফেসে আঁকবো। লাইন নিয়ে, লাইন নিলাম, এই লাইন এখান থেকে শুরু হবে, এখানে যাবে, এখানে যাবে, আর এখানে যাবে। ওকে, হয়ে গেল। তাহলে এটাকে আমি এক্সট্রুড, ও না সাইজ দিই, এক্সট্রুড কাট দিলে হবে, সাইজ দিতে হবে। স্মার্ট ডাইমেনশন, এটা থেকে এটা হচ্ছে কত হবে, এটা ও এখানে 7 আমি এটা আমাদের শেখাবো পরে। এটাকে আমি মিড পয়েন্টে সিলেক্ট করে ফেলেছি, বুঝছো? সমস্যা নাই, এখন হবে। তো স্মার্ট ডাইমেনশন এটা কত ছিল, 8 পয়েন্ট থেকে 0.7 স্যার 7, ওকে হয়ে গেল। তাহলে এখন কাট দিয়ে দিই, ফিচার এক্সট্রুড কাট। কাট তো ব্লাইন্ডের মতো হলে হবে না, আমাদের সারফেস দিব, এই ব্লাইন্ডে না গিয়ে দিব আপ টু সারফেস। কোন সারফেস পর্যন্ত? এই সারফেস। এই তো হয়ে গেল। তাহলে এটা আমার জন্য, ফর মাইসেলফ হয়ে গেল। আচ্ছা এই আরেকটা আছে, এটা তো বলো তো আমাকে, এটা কিভাবে করব? এই একটা শেপটা এটা ড্র করার বুদ্ধি কি? আচ্ছা পুরো ডাইমেনশন দেখা যায় না, এখন দেখা যায় না। এটা রেক্ট্যাঙ্গুলার রাখতে হবে, রেক্ট্যাঙ্গুলার আঁকবো, কত আমরা কাটতে পারবো। আঁকবো 57 আঁকবো নাকি পুরোটা আগে আঁকবো? কিভাবে আঁকলে ভালো হবে?
স্যার পুরোটা একে ফ্রন্ট সাইড থেকে কাটলে ভালো হবে, সহজ হবে। ফ্রন্ট সাইড থেকে কাটবো, কাটি, সেভাবেও হয়। আবার কেউ যদি মনে করে যে না ফ্রন্ট সাইড থেকে কাটবো না, অল্প অল্প করে আঁকবো আর আবার তুলবো, তাও হয়। কোন ভাবে আঁকবো? কেটে কেটে আঁকবো, পুরোটা আগে আঁকবো তারপরে কাটবো, এরকম? স্যার প্রথমে 25-80 একটা রেক্টেঙ্গুলার আঁকা যায়। হ্যাঁ, 25-80 দিয়ে একটা রেক্টেঙ্গল করে নিচের টুকু তুললাম প্রথমে, নিচের টুকু তুলে তারপরে হয়তো এই নিচের টুকু তুলে তারপরে স্যার 32 এর একটা উপরে এডিশন করবা, আরেকটা রেক্টেঙ্গল তুলবা ওই পাশে, আবার এই পাশে একটা তুলবা, এরপরে আবার এটাকে কাটবা, এরকম? জি স্যার। আচ্ছা করি, তোমার মতে আগালাম, এবার পুরোটা আঁকলাম না, বরাবর তো আমরা পুরোটাই কি অবস্থা। তো এটাতে যাই, কত দিব মনে করে নাও। এটা হাইট দিব 25, আর এই পাশে কত? 32, 44। ওকে গুড। আর এটা 80। আচ্ছা ঠিক আছে, তাইলে যাই সলভওয়ার্কস 25, 80, 80, 44, 80, 44। এটা তো সেভ হয়ে গেছে, নতুন করে নিউ পার্ট টপ প্লেনে আঁকবো, টপ প্লেন সিলেক্ট করে স্কেচ দিয়ে দিয়েছি, এটা নরমাল হয়ে গেছে। আচ্ছা কোনো সমস্যা নাই। এখন আমি রেক্টেঙ্গেল ড্র করব, আর আঁকি, এরকম একটা রেক্টেঙ্গেল আঁকি। একটা ছিল 80, 80 কোন দিকে দেবো? এইদিকে দিই না, এইদিকে দিই 80, দিলে যে কোনো দিকে দিলেই চলে। 80, আর এ পাশে কত? 44, 44, 80, 44। এখন তো এটা হয়ে গেল। এখন তুলবো কতটুকু পর্যন্ত? 25 ফিচার পর্যন্ত, ফিচারে গিয়ে জি স্যার 25 তুলি। তাহলে এখানে সাইজ দিয়ে দিই, ব্লাইন্ড থাকুক 25। ওকে 25 তোলা হয়ে গেল। এটাই ভাবে দেখতে পাবো। এটা তুললাম, ওকে। তারপরে কি করতে হবে একটু দেখে আসি। তারপরে হচ্ছে এটা রেক্টেঙ্গেল কত? পুরোটা একবারে তুলবো নাকি কিভাবে করলে ভালো হয়? স্যার পুরোটা একবারে করলেই তো সহজ হওয়ার কথা। পুরোটা বলতে এই যে এইটুকু তুলি স্যার 32 উঠায় স্যার, 32 স্যার পুরোটা উঠে একটা কেটে নিব স্যার। কেটে নিব স্যার। জানো ভালো লাগে। তোমরা যা বললে প্রথমটা কিভাবে করছিলাম স্যার? 32 উঠাবো এর জন্য যেটা আপনি হিট করলেন মতো করে প্রথমে এখান থেকে একটা রেক্টেঙ্গেল করে একদম পুরোটা উঠিয়ে ফেলি। 32 হাইট হবে, আর এটার লেন্থ তো 80 থাকবে, আর এই পাশে কত? 30। তাহলে 32 হাইট, 32 উইথ, এরকম একটা ড্র করি, তারপরে আবার কাটবো। একই কথা, ফাইনাল শেপ তো ফিক্সড। তাহলে 32 এই জায়গায় একটা রেক্টেঙ্গেল ড্র করি। আচ্ছা 3D আকারে ড্র করি, আমার এটা দেখতে ভালো লাগে। স্কেচে ক্লিক করে কোথায় স্কেচ করব? এখানে। এখানে একটা রেক্টেঙ্গেল নেই, রেক্টেঙ্গেল এই কর্নার জুড়ে, এই কর্নারে এই যে পয়েন্ট শো করতেছে, এখান থেকে শুরু করব। শুরু করে এই পুরোটাই নিই, এখানেও লাগিয়ে দিই। এই তো লাগিয়ে দিলাম। ডাইমেনশনে এটা হবে 32 হয়ে গেল। এখন 32 পর্যন্ত তুলি। তুলতে গেলে যাইতে হবে ফিচারে, এটা তো কত আছে? 25 আছে। 25 না 32 তুলি, 32 তুলে দিলাম। এখন তাহলে কি, এটা তো তোলা হয়ে গেল। এখন এটা কাটবো, কতটুকু কাটবো? প্রথমে এখান থেকে কাটি, এই শেপটা এঁকে ফেলি না, এই শেপটা এঁকে ডাইরেক্ট কেটে ফেলি। এরকম একটা শেপ আঁকি যেটা জি স্যার সেটা ভালো হবে। এরকম একটা ইনক্লাইন বাঁকা লাইন, তারপর একটা সোজা, মানে একটা ট্রাপিজিয়াম বলতে পারো। এই যে এই শেপটা ড্র করবো, এই শেপটা এই যে দেখতেছো না, এরকম এরকম একটা শেপ ড্র করবো। এরকম একটা শেপ ড্র করে আসি, তারপরে মাপ ছবি দিব না, ড্র করে আসি ট্রাপিজিয়ামের মতো, ট্রাপিজিয়াম। তাহলে এখানে আঁকবো, এটা এই ফেসে আঁকবো। স্কেচে গেলাম, স্কেচ স্পেস, তাহলে লাইন দিয়ে আঁকি, এটা হবে এই একটা লাইন এখান থেকে এই পর্যন্ত, তারপরে আবার এই দিকে কোথাও একটা, তারপরে বাঁকা আসবে, কিন্তু এই বাঁকা আসবে, আর এই যে এখানে হলো, হয়ে গেছে। এখন তো মাপ দিতে হবে, মাপগুলো দেখে আসি। কত মাপ? এটা জানি, এটা হচ্ছে 20। আর হাইট কত? হাইট তো হয়ে গেছে অটোমেটিক,
এটা দিলেই তো হবে 20 আর এই অংশটা দিতে হবে। এই অংশটা কত কে বলতে পারো এখান থেকে কত? 55 20 55 আর হচ্ছে 12 হচ্ছে 12 তো কাটবো পরে না, 12 তো ওই পাশ থেকে আসবে, এই পাশে আরো বেশি না বলো তো স্যার 20 স্যার এটা আগে দিই। এটা হচ্ছে বললা কত 55 আর এই অংশটা হচ্ছে 20, এই দুটো মাপ দিয়ে আসি। এটা ডাইমেনশন, এইটা হচ্ছে তোমাকে বললা এটা হচ্ছে কত জানো এটা স্যার 20 দিলাম। আর এটা কত ছিল 55 এই তো এই দুইটা হয়ে গেছে। এখন কাটবো কতটুকু একটু দেখে নিচ্ছি। এখান থেকে শুরু হয়ে কাটবো এই পর্যন্ত পুরোটা, এই পর্যন্ত কাটলে 20 হ্যাঁ, কারণ পুরোটা যদি 32 আর এটাকে যদি 12 তার মানে এটা 20 পাও। তাইলে ফিচারে যাই, কাট তো পুরোটা দেয়া আছে, দরকার নেই আমার। কত কাটতে হবে 20 যদি হয় এই তো শেপ। তোমরা তো অলমোস্ট অনেকটা শিখে গেছো ড্র করা। আরেকটা আমাকে ড্র করে দাও, আরেকটা ইনস্ট্রাকশন দাও, আরেকটা একটু কঠিন শেপে যাই। এটা যাব না, এটাতে প্লেনের ব্যাপার আছে, আমরা শিখবো পরের ক্লাসে। এটা কি ড্র করে দিবা বলো? এটা ড্র করি আমরা, এটা কঠিন হবে না আমার মনে হয়। জুম করবো, দেখতে পাচ্ছ? করা যাবে স্যার। এক কাজ করি, এই যে উপরের যে শেপটা না, এটা আগে আঁকি লাইন দিয়ে এটা ড্র করে ফেলি। এটা ড্র করে ফেললে পুরোটা এক্সট্রুড করে দিব। পুরোটা যদি এক্সট্রুড করে দেই, তারপরে এই ডান পাশে স্যার তারপরে কাট করে যাবে একটা রেক্টেঙ্গুলার মতো এঁকে কাট করে দিই। ওকে স্যার। প্রথমে এই শেপটা আমি আগে এঁকে আসি, তারপরে সাইজ দেব। এটা হয়ে গেল, এটা একটা সেভ দিই। সেভ এখন আর তোমাদের নামে দেয়া যাবে না, এগুলো সব আমার। আচ্ছা নিউতে যাই, পার্টে গেলাম, প্লেন আগে, হ্যাঁ টপ প্লেন থেকে দ্বিতীয় ফ্লোর থেকে আসবে। নতুন একটা শেপ লাইন দিয়ে ড্র করতে হবে। কেমন ছিল এই সোজা লাইন? দেখো এই যে আমি যদি লাইন এরকম সরাই বাঁকা হতে পারে, কিন্তু যখন এই লাইনটা একদম স্ট্রেট হয় তখন পাশে একটা হলুদ আইকন, কলমের পাশে একটা ছোট্ট হলুদ আইকন, এটা দিয়ে বোঝাচ্ছে হরাইজন্টাল, মানে লাইনটা এখন হরাইজন্টাল আছে। এগুলোকে বলে রিলেশন, আমরা দেখবো অবশ্য, এগুলো দেখবো সবই। এই যাক, এটা হয়ে গেল। তারপরে আবার এই দেখো সোজা গেলে আবার পাশে একটা হলুদ ভার্টিক্যাল দাগ দেয়া আছে, মানে ভার্টিক্যাল লাইন। আর যদি অন্যদিকে সরাই ভার্টিক্যাল এটা চলে যায়, এখানে আসলে আবার চলে আসে। আচ্ছা যাই হোক, এগুলো তোমাদের কাছে খুব একটা কঠিন না। এই যেখানে গেলে আবার ও ডটেড লাইন দিয়ে বোঝাচ্ছে যে আমার কাছে চলে এসেছে। আচ্ছা ঠিক আছে, তো ওর কাছে আসলে তো হলো না। আবার আমরা শুরু করি লাইন। ওর কাছে আসলে তো আমার কাজ হবে না, তো যাইতে হবে এখানে গিয়ে নিচে, তারপরে এটা আবার সমান হতে হবে, সমান এখান পর্যন্ত নিব। এরপর এখন তাহলে এই শেপটা আমরা ড্র করতে পারি, ডাইমেনশন দিতে পারি। কত কত বলো? এক পাশে 60 40 60 আর 40 দিয়ে আসি, পরে আবার ভুলে যাব। 60 স্যার 60 দিলাম। 40 এই পাশে, স্যার এই পাশে না 40? এই পাশে না স্যার, না স্যার বিপরীতে, অপোজিটে হবে 40। বলো স্যার, না এটা হচ্ছে 60 আর এই পাশে হচ্ছে 40। আমার শেপ আমি ঘোরাবো না, ওই শেপে অসুবিধা নেই। তুমি আগে কই এটা কোটো? ও আচ্ছা, এই পাশে 40, ঠিক আছে স্যার। আচ্ছা গুড, তাহলে ওইটা দিছি। এখন তাহলে এখানে কি করব? এখানে যখন দিলাম এই মাঝখানে 60 to 40, মাঝখানে 40। জি স্যার। এই সারফেস থেকে 10 আর এটা থেকে 40, তার মানে ওটা অটোমেটিক 10 হয়েই যাবে। এইটুকু কাজ করে আসি, 10 আর 40। জি স্যার। তাহলে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে, এই পয়েন্ট পর্যন্ত 10 এটা করে পরে কাট করে নিতে পারতাম। হচ্ছে 40 দিলাম, হয়ে গেল 40 10। ভালো। ও আচ্ছা, এটা মোটা আছে, এটার কত?
এগুলো লাগবে। এটা কত না, এটা তো ফিক্সড হয়ে গেছে তাই না, এটা 10 হয়ে গেছে না অটোমেটিক, আর এটাও তো 10 হয়ে গেছে, হাত দিতে হয় না। জি স্যার। এইটাতে খালি বোধহয় একটু ব্যাপার আছে, এটা করি। এটা কত ছিল এই অংশটা? দেয়া আছে 13 13 দিলাম 13। আচ্ছা ওকে 13 দেই, পরে ওই ভদ্রলোককে সরাবো 13 আর একটু সরাই দিই। এই তো ফুললি ডিফাইন মোটামুটি হয়ে গেছে। এখন আমি এক্সট্রুড করে দিই। এক্সট্রুড কতটুকু স্যার আমরা সেন্টিমিটার নিতে চাই তাহলে কিভাবে নেব স্যার? আমরা এরপরে আমরা এটা দেখাবো, অসুবিধা নাই। এটাতে আগে এটা তো হতে পারে যে ধরে নাও তুমি ইঞ্চি স্কেলে আসো, এখন তুমি সেন্টিমিটার ড্র করতে চাও, তাহলে সিএম লিখবা তাতে। কিন্তু পুরো সিস্টেম যদি সেন্টিমিটারে নিতে চাও সেটাও খুব সহজ, এই ড্রয়িংটা করে নিও। এটা 76 তাই না পুরোটা? জি স্যার। 76 যাই, এই ফিচার দিব এক্সট্রুড 76 দিলাম। কি তারাও আলাদা লাইন নিতে চাচ্ছে নাকি? তারা কি চাচ্ছে আলাদা লাইন নিয়ে? এই তো হয় নাই, আমার তো আরো বাকি ছিল। এই পাশে লটা তো সুন্দর হয়, আরো কিছু আছে, আর একটু কিছু ভুলে গেলাম, সব ভুলে স্যার। এটা 6 কোনো অসুবিধা নাই। আমরা আবার যাই, সেম আঁকাতে হবে আগে। এই যে বাম পাশে হিস্ট্রি প্যানেল, তাহলে তারা চাচ্ছেটা কি? হিস্ট্রি প্যানেলে এখানে এই তোমরা এত কথা বলো না, এই বস এক্সট্রুডে দেখো, এটাতে যদি আমরা ক্লিক করি, এই যে এক্সট্রুডটা আমরা করলাম এই ফিচারটা, এটা নিচে কি আছে? একটা স্কেচ আছে, একটা স্কেচ আছে। তাহলে এই স্কেচে আমি ক্লিক করলে, একটা লেফট ক্লিক করলে এডিট স্কেচ আসে। স্কেচ এডিট স্কেচে দিলাম, দিলে এখন আমি স্কেচটা এডিট করতে পারবো। কিন্তু এইভাবে এডিট করা তো আমার জন্য কঠিন, তো আমি এটাকে নরমাল টু করে নিই, তাহলে আমার জন্য সুবিধা হবে। আমরা নরমাল টু করে নিই, এই নরমাল টু হয়ে গেল। এখন আমাদের শেপ ড্র করতে হবে, তাহলে এই লাইনগুলো কাটি আগে, এই লাইনগুলো তো দরকার নেই। শেপটা আবার দেখে আসি কেমন ছিল। প্রথমে 40 পর্যন্ত আসবে, 40 পর্যন্ত এসে এটা যাবে 20, এরপরে আবার এদিকে যাবে না? আচ্ছা ঠিক আছে, তাহলে 40 পর্যন্ত তো আছেই, আমরা এই অংশটুকু করে আবার ড্র করি। এটাকে ডিলিট করে দিই, this one should be deleted, এটাও। তাহলে লাইন নিয়ে আবার নিয়ে এখান থেকে একটা নির্দিষ্ট পর্যন্ত যাবে, গিয়ে এই জায়গায় যাবে, এরপরে এখানে গিয়ে এরকমই না আমাদের শেপটা মোটামুটি। জি স্যার। এটাও সরি, এই লাইনটাও ক্লিক করে ডিলিট বাটন কিবোর্ডের, এটাও ক্লিক করে ডিলিট বাটনে চাপ দিই। আবার লাইন নিলাম, আবার লাইন নিয়ে এটা তো শেপ সমান হলো না। আচ্ছা শেপ সমান করব, আগে আমরা শেপের মত এই তো। এখন আমাকে ডাইমেনশন গুলো বলো, এই ডাইমেনশনটা কত? 13 স্যার। 13 হয়, 13 26, 13 হবে না স্যার 11 স্যার 11 স্যার 11 হবে। আর এটা কত হবে? এটা 20 তাই না স্যার? 20। তাহলে আমরা কাজগুলো করি, এটাকে দেব 20, এক পাশ ঠিক করি আগে, পরেরটা দেখব। এটা হচ্ছে 20 আর এটা হচ্ছে 11 হচ্ছে 20 হলো। এটা সম্ভবত হয়ে গেছে। আর এই পাশেও তো এখনো হয় না, এই পাশে এটা তো 40, এটা তো ঠিক করি 40, তারপরে এটা হচ্ছে 20, পাশটা হচ্ছে 11। এই এখন ঠিক আছে? জি স্যার। শেপ ঠিক যদি ঠিক থাকে তাহলে আর কি করবা, এই যে এক্সিট স্কেচ গুলো হয়ে যাবে, এটাতে ক্লিক করলে হয়ে যাবে। এখন 3D দেখো, এই 3D তোমার শেপ চলে গেছে। ওই শেপে আর কি হাইট চাইতে আমি কোনো কিছু করলাম না। আমি কি কাজ করেছি, এখানে যে বস এক্সট্রুড,
তার আন্ডার স্কেচ ছিল, লেফট ক্লিক করে এডিট স্কেচ দিয়েছি, পরে ওই স্কেচটা নরমাল টু করে সেটাকে। আচ্ছা, কারো মাইক্রোফোন বোধহয় চালু। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এখন তাহলে আমাদের কাজ অলমোস্ট শেষ, আরেকটু বাকি আছে। এখানে একটা ট্রায়াঙ্গুলার শেপ কিন্তু কি হয়ে যাবে, কেটে যাবে। সেই ট্রায়াঙ্গেলটা কতটুকু হবে, কর্নার থেকে শুরু হবে, এবং এই ট্রায়াঙ্গুলার হাইট কি দেয়া আছে, কোন কি ডাইমেনশন দেয়া আছে? 50 স্যার এক পাশে ও এই যে এটা 50, এটা 50 তাহলে এটা কত? ট্রায়াঙ্গুলার দিলে হয়ে যাচ্ছে আচ্ছা ট্রাপিজিয়াম। 50 দিব, এত করে লাভ আছে, এখান থেকে 50 দিব, ওখান থেকে 50 দিব। জি স্যার। ট্রায়াঙ্গেলটা ড্র করে ওখান থেকে 50 দিব। এই এই প্লেনে আঁকবো, তাহলে স্কেচে যাই, এই ফেস, এই ফেসে ক্লিক করলাম, এখানে আঁকবো, লাইন নিলাম, লাইন নিয়ে এই কর্নার থেকে শুরু করো, কর্নার থেকে শুরু করো, এই লাইনে আসে নিতে, এরপরে এখানে পয়েন্ট, ট্রায়াঙ্গেল হয়ে গেছে। এখন ডাইমেনশনের পালা, ডাইমেনশনে দিস পয়েন্ট, এটা কত হবে? 50। তো হয়ে গেছে আমাদের কাজ। এখন কাট দাও, ফিচার ফিচারে গিয়ে এক্সট্রুড কাট কত দূর দেব? কেটে গেছে, আর স্যার থ্রু অল তুলে দিতে পারো, সারফেস আপ টু সারফেস দিয়ে এই সারফেস দেখাই দেবো, তাহলে এই সারফেস পর্যন্ত কাটবে। এই তো এই দেখো আমার শেপ এইরকম দেখাবে। এরকম দেখা যাচ্ছিল, পাশে থেকে দেখতেছিলাম আমাদের শেপটা দেখতে কেমন ছিল। ও নিচের অংশটা দেখা যাচ্ছে। স্যার এই চিত্রের মতো ডাইমেনশন গুলো যদি দেখাতে হয় স্যার এই ডিজাইনে, তাহলে ড্রয়িং এ স্যার ডাইমেনশনটা কিভাবে দেখাবো? ড্রয়িং এ ডাইমেনশনের অংশটা আমরা যখন এই যে তিনটা মোডে তোমাদের সলিডওয়ার্কস তিনটা মোডে চালানো যায়, পার্ট অ্যাসেম্বলি, পার্টটা হচ্ছে ড্রয়িং। ওই পার্টে গিয়ে তুমি এই যে শেপটা ড্র করলে এটাকে ডাইরেক্ট ওখানে ডাইমেনশন দেখাতে পারবা, এবং এটা টপ ভিউ, ফ্রন্ট ভিউ, সাইড ভিউ, ওখান থেকে ডাইরেক্ট চলে আসবে। আমাদের এগুলো নিয়ে হাতও দিতে হবে না, আমি একটু দেখাতে পারি, 1 মিনিট লাগবে। ফাইলে গিয়ে ধরে নাও আমি দিলাম মেক ড্রয়িং ফ্রম পার্ট, এই পার্ট থেকে ড্রয়িং করব, ক্লিক করলাম, সেভ করতে হবে আগে। আচ্ছা এটা তাহলে একটা ড্রয়িং এর জন্য রাখবো, তো এটা ড্র পার্ট, আমরা এটা দেখাবো। হ্যাঁ, তারপরও জাস্ট এমনি বললাম এটা এমনি দেখাচ্ছি। পেজের সাইজটা সিলেক্ট করতে হয়, ধরে নাও A4 এই দিলাম, A4 এভাবে ভালো লাগবে না, ল্যান্ডস্কেপিং ওরিয়েন্টেশন না, এই স্ট্যান্ডার্ড পেজ এরকম একটাই মনে করো। ওকে, এখানে ড্রয়িং এর পুরো এটা চলে আসছে, ড্রয়িং শিট চলে আসছে। ড্রয়িং শিটে আমরা এই যে ড্রয়িং ফাইল, এখান থেকে আমি এগুলো এমনি বলতেছি না, জাস্ট তোমাদের দেখাচ্ছি, পরে বলবো। টপটা নিয়ে এখানে যদি এভাবে ছেড়ে দেই, তাহলে টপ থেকে আঁকলাম, টপের পরে এই যে তার নিচে গেলে এটা হবে ফ্রম, তারপর রাইটে গেলে টপ থেকে ড্র করেছি, তো বেটার হতো ফ্রন্ট থেকে ড্র, ফ্রন্ট থেকে কেটে দিই, ডিলিট দেখাচ্ছি, এটা আমরা পরে আলোচনা শিখবো কিন্তু। হ্যাঁ, এই ফ্রন্ট থেকে করি, ফ্রন্টটাকে যদি এখানে এভাবে এই ফ্রন্টের আর এইভাবে এখন আমি এটাকে সরাতে পারি, এই জায়গায় আমি ডাইমেনশন দিতে পারবো। অ্যানোটেশনে গিয়ে এখানে যদি ডাইমেনশন দিই, না এটা ডাইমেনশন দিলাম, সাইজগুলো ছোট দেখাচ্ছে, বাট বড় করা যাবে। হ্যাঁ, বড় করা যাবে। জাস্ট আমি কনসেপ্টটা দেওয়ার চেষ্টা করতেছি, যেভাবে করা যায়, সমস্যা নেই। বুঝতে পেরেছো না মোটামুটি? জি স্যার। আচ্ছা, এভাবে ফ্রন্ট নিয়ে আমরা ড্রয়িং যখন করব তখন দেখতে পাবো ফ্রন্ট নিয়ে করা কত ডাইমেনশন করা যায়, পুরো ডাইমেনশন দিয়ে দিব। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি তো শেপ ড্র করলাম।
এরপরে তোমরা কি এই শেপটা তো যদি ড্র করতে দেই অ্যাসাইনমেন্টে পারবা না? স্যার জি স্যার পারবো স্যার। পারবো স্যার, পারবো স্যার যারা পারে তাদের জন্যই স্যার এত স্পিডে গেলে তারা পারবে, কিন্তু স্যার আমরা যারা পারি না লাইনে গিয়ে গিয়ে স্যার একটু ধরে ধরে যদি একটা শিখাইতেন যে সেটা যদি 2 ঘন্টাও লাগে একটা, কিন্তু আমাদের জন্য একেবারে নতুন স্যার, এটা মাথায় রাখা উচিত। একদম যারা টোটালি পারে নতুন তারা তো আমাদের খুব জন্য। দ্রুত যাচ্ছে স্যার। কিন্তু তোমরা তারা একেবারে স্যার এখানে তো আমিও নতুন, তো আমার তো মনে হচ্ছে ক্লাসে করার পরে বাসায় পারবো এটা। তবে তোমরা যদি যারা এখানে আসো তারা আমার কাছে চলে আসতে পারো যে কোনো সময়, আমাকে একটু ফোন করে আসতে হবে। স্যার যেহেতু বাসায় আছি সবার পক্ষে তো স্যার সফটওয়্যারটা কালেক্ট করা সম্ভবও না এত দ্রুত, সো এত তাড়াতাড়ি মনে হয় অ্যাসাইনমেন্ট না দিলে ভালো হইতো। স্যার সবার পিছিয়েও নাই স্যার, টেস্ট বেসিসে তোমরা জাস্ট সাবমিট করতে পারো কিনা, মার্কিং করলাম না, অসুবিধা নাই। ট্রায়াল হিসেবে এমনিতে দিলে সমস্যা নেই, অ্যাপসটা কালেক্ট করা বা হচ্ছে সবার পিসি আছে কি নাই এটা হচ্ছে বড় ব্যাপার। আসলে সময়ও কম, যেহেতু দাবি ছিল তাড়াতাড়ি শেষ করতে হবে, আমাদেরও ডিপার্টমেন্ট থেকে ইনস্ট্রাকশন আছে, সময় তো কম, আমাদের একটু ফাস্টারই করতে হবে। তারপরেও একটা উইক আমরা দেখতে পারি, তারপরে ইনস্টল করো। আমি একটা অ্যাসাইনমেন্ট এই উইকের মধ্যেই দিলাম, তোমরা নিজেরা সাবমিট করলা, আমি হয়তো মার্কিং করলাম না। জি স্যার, এটা স্যার বেটার হবে। আপনি আমরা সাবমিট করতে হবে, সবাই পারলাম না, মার্কিং করলাম না, অসুবিধা নেই। জি স্যার, ফার্স্ট একটা ট্রায়াল হিসেবে রাখেন। আমরা এরকম একটা চাইলে দিতে পারি, আশা করি তোমরা এটা পারবে। তারপরে একটা দুইটা দিতে পারি, তোমরা দেখো চেষ্টা করে। হ্যাঁ, এখন পিডিএফ ফাইল দিয়ে দিব, এগুলো দিয়ে প্র্যাকটিস করবে। জি স্যার, এটা একটু কমপ্লেক্স হবে, এটা আমি নিজেই পরে করে দেখাবো। এটাও সহজ হবে তোমাদের জন্য। আচ্ছা, এই ছিল আমার ক্লাস। এখন তোমরা কোশ্চেনের মধ্যে একজনের একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে আমরা যদি অন্য ইয়েতে যেতে চাই, ডাইমেনশনে কিভাবে যাব। এই যে ইজি, দেখো এখানে যাই, ডান পাশে কর্নার দেখো আইপিএস লেখা আছে, ইঞ্চ পাউন্ড সেকেন্ড, তাই না? এটাকে ক্লিক করে ইয়েতে চলে যাও, এমকেএসে চলে যাও, শেষ হয়ে গেল। এখন তুমি যাই ড্র করবা, যদি এখানে কিছু ড্র করি, দেখো এটা এখন এই হবে, এমকেএস হবে। ডাইমেনশন দাও, একটু জুম করে দেখাই। এই যে এত মিটার দেখাচ্ছে, তো মিটারের জায়গায় আমি সেন্টিমিটারে করা যাবে। এটা ধরো 0.3 মিটার, 0.3 দিলাম। মানে ইউনিট চেঞ্জ করা তো ইজি। এই যে জাস্ট এখান থেকে এমকেএস, সিজিএস, এমএম, সিজিএস, এটা মিলিমিটার, গ্রাম, সেকেন্ড, সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড। অথবা তুমি নিজেও কাস্টম সেট করতে পারো, যে আমি লেন্থের জন্য মিলিমিটার রাখবো, তারপরে ওয়েটের জন্য কেজি রাখবো না, পাউন্ড রাখবো। এইটা করতে চাইলে এডিট ডকুমেন্ট ইউনিটে ক্লিক করলেই এই যে এখানে চলে আসবে। এগুলো তো স্ট্যান্ডার্ড, এমকেএস, সিজিএস, এমএমজিএস, আইপিএস। কাস্টম করলে তুমি লেন্থের জন্য কি রাখবে, যেমন লেন্থের জন্য আমি রাখলাম মিলিমিটার ফর এক্সাম্পল। তারপরে ইয়ের জন্য 12, এটা মিলিমিটারই। অ্যাঙ্গেলের জন্য ডিগ্রি রাখবে না রেডিয়ান রাখবে, এভাবে করে ওকে দিলে তাহলে কাস্টম হয়ে গেল। এটা কাস্টম। আর স্ট্যান্ডার্ড গুলো দিলে স্ট্যান্ডার্ড গুলো দিতে পারো। আর শর্টকাটে এখান থেকেও করা যায়, যে আমি এখন মেইন কেসে আছে, ইউনিটটা সিজিএস দেব। ওকে, তাহলে আমি ওই ইটা দিব, ওই ভিডিওটা দিব, যেটা দিয়ে তোমরা মূলত করতে পারবে, এই ইনস্টলটা করতে পারবে। আর ওই ভিডিওটা তো দিবেনই, প্লাস ক্লাস লেকচারটাও দিবেন স্যার। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। স্যার হেভি অ্যাপস হিসেবে কি কোরাই 3 তে স্যার এটা নিতে পারবে?